আজকে হচ্ছে 7 অক্টোবর 2024। আমাদের বার কাউন্সিল প্রিলিমিনারি ব্যাচের 40তম ক্লাস এবং দেওয়ানি কার্যবিধির তৃতীয় ক্লাস। আজকে আমরা আলোচনা করব দেওয়ানি কার্যবিধির যে এখতিয়ার। গতদিন আমরা এখতিয়ারকে 3 ভাগে ভাগ করেছিলাম। তো গতদিন আমরা সাধারণ এখতিয়ার বা বিষয়গত এখতিয়ার এবং আর্থিক এখতিয়ার, এই দুইটা এখতিয়ার আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব আঞ্চলিক এখতিয়ার। আঞ্চলিক এখতিয়ার তো গতদিনের পরে আমি একটু মনে করাই দিচ্ছি সবাইকে। সেটা হলো, দেখেন যে গতদিন আমরা শুরু করেছিলাম এখতিয়ারকে ভাগ করেছিলাম 3 ভাগে। প্রথম ভাগে ছিল বিষয়গত এখতিয়ার বা সাধারণ এখতিয়ার, ইংরেজিতে বলা হয় সাবজেক্টিভ জুরিসডিকশন। বিষয়গত এখতিয়ার সম্পর্কে আলোচনা করা হয়েছে আমাদের দেওয়ানি কার্যবিধির 9 ধারায়, যেখানে বলছে সুটস অফ এ সিভিল নেচার, যেখানে বলা হয়েছে যে দেওয়ানি আদালতে শুধুমাত্র দেওয়ানি প্রকৃতির মামলা দায়ের করা যায়। এখন যদি বলা হয় যে তাহলে দেওয়ানি প্রকৃতির মামলা কি, দেওয়ানি প্রকৃতির মামলা হলো অধিকার সম্পর্কিত এবং সম্পত্তি সম্পর্কিত মামলাকে দেওয়ানি প্রকৃতির মামলা বলে। এবং 9 ধারায় বলা হয়েছে যদি বারিত না থাকে, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যদি বারিত না থাকে, তাহলে সকল প্রকারের দেওয়ানি মামলা দেওয়ানি আদালতে দায়ের করা যায়। কিন্তু প্রকৃতির হলেও যদি বারিত থাকে তাহলে কিন্তু দায়ের করা যাবে না। তো যদি পরীক্ষায় প্রশ্ন আসে, যে দেওয়ানি আদালতে একবার পরীক্ষায় প্রশ্ন এসেছিল যে দেওয়ানি প্রকৃতির মামলা বলতে কোন ধরনের মামলা বোঝায়, একটা হলো অধিকার সম্পর্কিত, রাইট টু অফিস, রাইট টু প্রপার্টি, অথবা কিন্তু এবং না, এবং কোন ভাবে বারিত করা থাকলে দায়ের করা যাবে না, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে। তো বিষয়গত এখতিয়ারের আর এক নাম হচ্ছে সাধারণ এখতিয়ার। এছাড়া আমরা গতদিন পড়েছিলাম আর্থিক এখতিয়ার। আর্থিক এখতিয়ারকে ভাগ করা হয়েছে 2 ভাগে, একটা হলো আদি এখতিয়ার বা অরিজিনাল জুরিসডিকশন, আর একটা হচ্ছে আপিল এখতিয়ার বা অ্যাপিলেট জুরিসডিকশন। তো তার আগে আর্থিক এখতিয়ার সম্পর্কে আলোচনা করা হয়েছিল আমাদের দেওয়ানি কার্যবিধির 6 ধারায়, যেখানে বলা হয়েছে পিকুনিয়ারি জুরিসডিকশন, যেখানে বলা হয়েছে যে প্রতিটি দেওয়ানি আদালত তার যে আর্থিক মূল্যমান সেটার মধ্য থেকে এই বিচার কার্য পরিচালনা করবে। এখন দেওয়ানি কার্যবিধির 6 ধারা থেকে আর্থিক মূল্যমান পদ এটা কিন্তু বোঝা যায় না। এটা বোঝা যেতে হলে আমাদের মূল মামলার আর্থিক এখতিয়ার সম্পর্কে আলোচনা করছে সিভিল কোর্টস অ্যাক্টের 18 আর 19 ধারায়। 18 আর 19 ধারায় কিভাবে, ওই যে যে আমরা আর্থিক এখতিয়ারে ভাগ করেছিলাম 2 ভাগে, একটা হলো আপনার আদি এখতিয়ার। আদি এখতিয়ার সম্পর্কে আলোচনা করা হয়েছে সিভিল কোর্টস অ্যাক্টের 18 আর 19 ধারায়। 18 ধারায় বলা হয়েছিল জেলা জজ এবং যুগ্ম জেলা জজের আর্থিক এখতিয়ার অসীম, অর্থাৎ যে কোনো মূল্যমানের মামলা জেলা জজ বা যুগ্ম জেলা জজের কাছে দায়ের করা যাবে। কিন্তু একটা মামলা যেটার মূল্যমান অসীম, সেটা তো আমরা জানি জেলা জজের কাছেও দায়ের করা যাবে, যুগ্ম জেলা জজের কাছেও দায়ের করা যাবে, বাট অ্যাকচুয়ালি সেক্ষেত্রে দায়ের করতে হবে দেওয়ানি কার্যবিধির 15 ধারার বিধান অনুসারে। দেওয়ানি কার্যবিধির 15 ধারায় বলছে যে প্রতিটি দেওয়ানি মামলা বিচার করার ক্ষমতা সম্পন্ন সর্বনিম্ন এখতিয়ার সম্পন্ন আদালতে দায়ের করতে হবে। আমরা সিভিল কোর্টস অ্যাক্টের 3 ধারার বিধান অনুসারে জানি দেওয়ানি আদালত 5 প্রকার, সবার উপরে জেলা জজ, অতিরিক্ত জেলা জজ, যুগ্ম জেলা জজ, সিনিয়র সহকারী জজ, সহকারী জজ। ঠিক আছে। তো আমরা যদি দেখি যে জেলা জজ আর যুগ্ম জেলা জজের মধ্যে নিচের কোনটা, যুগ্ম জেলা জজ, তাহলে যে মামলার মূল্যমান অসীম দেওয়ানি কার্যবিধির 15 ধারার শর্ত অনুসারে সেই মামলা দায়ের করতে হবে কোথায়, যুগ্ম জেলা জজের কাছে। এছাড়া সিভিল কোর্টস অ্যাক্টের 19 ধারায় বলা হয়েছে, 19 ধারাটা 2021 সালের 1 ফেব্রুয়ারি সংশোধন করা হয় এবং কার্যকর করা হয় 1 ফেব্রুয়ারি থেকে, যেখানে বলা হয়েছে যে সিনিয়র সহকারী জজের আর্থিক এখতিয়ার 25 লাখ টাকা পর্যন্ত, আর সহকারী জজের আর্থিক এখতিয়ার 15 লাখ টাকা পর্যন্ত। তাহলে যে মামলার মূল্যমান ধরেন 20 লাখ, সেটা দায়ের করতে হবে কোথায়, সিনিয়র সহকারী জজের কাছে। যেটা মূল্যমান 10 লাখ, সেটা অ্যাকচুয়ালি সিনিয়র সহকারী জজেরও এখতিয়ারভুক্ত বা সহকারী জজেরও এখতিয়ারভুক্ত, বাট 15 ধারার শর্ত অনুসারে দায়ের করতে হবে। দেখবো যে যে মামলাটা 2 জায়গায় দায়ের করা যায়, তাহলে সেই জায়গায় আমি দেখবো যে কোনটা নিচে, সিরিয়ালি নিচে কোনটা, সিরিয়ালি নিচে সহকারী জজ, তাহলে আমার মামলা দায়ের করতে হবে কার কাছে, সহকারী জজের কাছে। এবং এই 18 এবং 19 ধারা, সিভিল কোর্টস অ্যাক্টের 18 এবং 19 ধারা যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে আমরা দেখবো যে দেওয়ানি মামলা দায়ের করা যায় 4টে আদালতে, জেলা জজ, যুগ্ম জেলা জজ, সিনিয়র সহকারী জজ, সহকারী জজ। তার মানে এই 4টে আদালতকে বলে কোর্ট অফ ফার্স্ট ইনস্ট্যান্স, সর্বনিম্ন এখতিয়ার সম্পন্ন আদালত, বা যে আদালতে মূল মামলা দায়ের করা যায় সেটারে বলে কোর্ট অফ ফার্স্ট ইনস্ট্যান্স। তাহলে আমরা যদিও এখানে উদাহরণ দিয়ে বুঝাইলাম যে সহকারী জজের কাছে কখন দায়ের করা যায়, সিনিয়র সহকারী জজের কাছে কখন দায়ের করা যায়, যুগ্ম জেলা জজের কাছে কখন দায়ের করা যায়, এখন আপনি জিজ্ঞাসা করতে পারেন যে তাহলে জেলা জজের কাছে কখন করে। কিছু কিছু সুনির্দিষ্ট মামলা আছে, যে ট্রেডমার্ক, কপিরাইট,
এই ধরনের মামলাগুলো সরাসরি দায়ের করতে হবে জেলা জজের কাছে। তাহলে কোন আদালতে মূল মামলা দায়ের করা যায় না ভাই? অতিরিক্ত জেলা জজের কাছে। তার মানে অতিরিক্ত জেলা জজ কোর্ট অফ ফার্স্ট ইনস্ট্যান্স না। এখন আমরা আর্থিক এখতিয়ার আরো এক ভাগে ভাগ করেছিলাম, সেটা হলো আপিল এখতিয়ার। আপিল এখতিয়ার সম্পর্কে আলোচনা করছে সিভিল কোর্টস অ্যাক্টের 20 আর 21। 20 আর 21 20 ধারায় বললো যে জেলা জজ বা অতিরিক্ত জেলা জজ কোনো মামলা বিচার করে যদি কোনো রায় বা ডিক্রি বা আদেশ দেয় তাহলে হাইকোর্টে আপিল হবে। আর 21 ধারায় বললো, 21 ধারায় বললো যে যে সকল, 21 ধারাটাও 2021 সালে সংশোধন করা হয়েছে। আগে জেলা জজের কাছে আপিল করা যেত যে সকল মামলার মূল্যমান 5 লাখ, 2021 সালে এটা করা হয়েছে 5 কোটি। 5 কোটি অর্থাৎ যে সকল মামলার মূল্যমান 5 কোটি টাকা পর্যন্ত, সেটা সে সকল মামলার আপিল হবে জেলা জজের কাছে। 5 কোটি টাকার বেশি হইলে কোথায়? হাইকোর্ট। কিন্তু যে সকল মামলা অলরেডি হাইকোর্টে চলে গেছে সেগুলো আর হাইকোর্ট নিম্ন আদালতে আর ব্যাক করবে না, পাঠাবে না, ফেরত পাঠাবে না, ঠিক আছে? কিন্তু যে সকল মামলা এই মূল্যমান সংশোধন হওয়ার পর যে সকল মামলা জেলা জজ যুগ্ম জেলা জজ বা সিনিয়র সহকারী জজের কাছে আছে, এই মামলাগুলো আবার প্রেরণ করবে কয় দিনের মধ্যে? 90 দিনের মধ্যে। আচ্ছা, এই হচ্ছে মোটামুটি কথা। আর সহকারী ওই আদালত থেকে ধরেন, মানে ওই যে আগে তো আপনার আহ, সহকারী জজের আর্থিক এখতিয়ার ছিল 2 লাখ, আর সিনিয়র সহকারী জজের ছিল 4 লাখ। কিন্তু অনেক, আর যুগ্ম জেলা জজের ছিল 4 লাখের বেশি, ঠিক আছে? তাহলে এখন দেখা গেল যে আগে অনেক মামলা যেগুলো যে 4 লাখের বেশি, এই মামলাগুলো, আগের মামলাগুলো যুগ্ম জেলা জজের কাছে আছে। কিন্তু এখন তো এখতিয়ার সিনিয়র সহকারী জজের 25 লাখ পর্যন্ত, সহকারী জজের কত? 15 লাখ। তাহলে ধরেন আগে একটা মামলা যুগ্ম জেলাজের কাছে 10 লাখ টাকা হলে এটা যুগ্ম জেলাজজ বিচার করতেছে, তাহলে এটা এখন পাঠাই দিবে কার কাছে? সহকারী জজের কাছে। আর যদি 20 লাখ টাকার মতো হয়, 15 লাখের বিষয়, তাহলে পাঠাই দিবে কার কাছে? সিনিয়র সহকারী জজের কাছে। এটা বলছে আর কি, 90 দিনের মধ্যে পাঠাবে। জি জি, যুগ্ম জেলাজজ পাঠাবে সহকারী জজ বা সিনিয়র সহকারী জজের কাছে। আর যেটা বলতেছিলাম সেটা হলো, আমাদের এই 21 ধারা আর একটা কথা বলছে, সহকারী জজ বা সিনিয়র সহকারী জজ যে কোনো ডিগ্রি বা আদেশ দেখ না কেন, আপিল হবে কার কাছে? জেলা জজের কাছে। তো গতদিন আমরা দুই গতদিন আমরা জি ভাই, হ্যাঁ পাঠাবে, জি জি, 90 দিনের মধ্যে। আচ্ছা শুনেন, এবার শুনেন যে তাহলে আমরা গতদিন যে দুই প্রকারের এখতিয়ার পড়ছি, একটা হলো বিষয়গত এখতিয়ার। বিষয়গত এখতিয়ারের মাধ্যমে আমরা জানলাম যে কোন কোন মামলা দেওয়ানি আদালতে দায়ের করা যাবে, এবং আর্থিক এখতিয়ারের মাধ্যমে আমরা জানলাম যে ওই যে 5টা আদালতের কোন কোন আদালতে মূল মামলা দায়ের করা যাবে এবং আর্থিক মূল্যমান কত হলে কার কাছে দায়ের করা যাবে। এটা আমরা জানলাম কোথা থেকে? আর্থিক এখতিয়ার থেকে। এখন আমরা আজকে পড়বো আঞ্চলিক এখতিয়ার বা টেরিটোরিয়াল জুরিসডিকশন। টেরিটোরিয়াল জুরিসডিকশন অ্যাকচুয়ালি আলোচনা করতে ধারা 15 থেকে 20। এখানে আলোচনা টেরিটোরিয়াল জুরিসডিকশন সম্পর্কে আমরা পড়লে আমরা জানবো যে কোন কোন মামলা কোন কোন জায়গার আদালতে হবে। ধরেন একটা জমি গোপালগঞ্জেও আছে, নড়াইলেও আছে। এখন ওই মামলাটার মূল্যমান ধরেন 15 লাখ। তা 15 লাখ হইলে তো আমি একটা শনাক্ত করতে পারলাম যে এটা হলো সহকারী জজের। এখন কোন সহকারী জজ, গোপালগঞ্জ সহকারী জজ নাকি নড়াইল সহকারী জজ, এটা জানার জন্য আমার জানতে হবে কোন এখতিয়ার? আঞ্চলিক এখতিয়ার বা টেরিটোরিয়াল জুরিসডিকশন। এখন আমরা এখানে মূল আলোচনায় যাওয়ার আগে আমি একটা কথা বলিনি, সেটা হচ্ছে দেখেন, আমাদের আঞ্চলিক এখতিয়ার সম্পর্কে আলোচনা করতে অ্যাকচুয়ালি 16 থেকে 20। কত থেকে 20 বলেন? 16, 17, 18, 19, 20। তার মধ্যে আপনি মনে রাখবেন 16, 17, 18 এই তিনটা ধারা হলো স্থাবর সম্পত্তির ক্ষেত্রে। কি সম্পত্তি? 16 তো আর কত? 18 স্থাবর সম্পত্তি। 19 ধারা হলো অস্থাবর সম্পত্তি। আমরা বিস্তারিত পড়বো, তার আগে আমি একটু আপনাদের বলতেছি। আর 20 ধারা হলো অন্যান্য ক্ষেত্রে। আচ্ছা, তার মধ্যে যদি বলি এইভাবে যে 16 ধারায় বলা হয়েছে যে স্থাবর সম্পত্তি যেখানে মামলা সেখানে, ধরেন একটা স্থাবর সম্পত্তি গোপালগঞ্জ জেলার মধ্যে। এখন ওই স্থাবর সম্পত্তি রিলেটেড যে কোনো মামলা যদি স্থাবর সম্পত্তি কে একজন আর একজনে বেদখল করে, একজন আর একজনে বেদখল করে, তাহলে ওই মামলাটা দায়ের করতে হবে গোপালগঞ্জের আদালতে। গোপালগঞ্জের কোন আদালতে? ওই যে আর্থিক এখতিয়ার অনুসারে। এটা হলো 16। 16তে মনে রাখবেন মামলা স্থাবর সম্পত্তি যে জায়গায় মামলা সেই জায়গায়, এক জায়গায়। 17তে বললো যে স্থাবর সম্পত্তি যদি একাধিক জায়গায় হয়, একাধিক জায়গায়, ধরেন স্থাবর সম্পত্তির অর্ধেক আছে গোপালগঞ্জ জেলায় আর বাকি অর্ধেক আছে বরিশাল জেলায়, তাহলে মামলা গোপালগঞ্জেও হতে পারে, বরিশালেও হতে পারে, ওই আর্থিক এখতিয়ারের অনুসারে। অনিশ্চিত কেন? আগে কথা শুনেন। 16তে স্থাবর সম্পত্তি এক জায়গায়, 17তে স্থাবর সম্পত্তি যদি একাধিক, ধরেন 5 কাঠা আছে গোপালগঞ্জ, 5 কাঠা আছে বরিশাল,
তাহলে বরিশালেও মামলা হইতে পারে, গোপালগঞ্জেও মামলা হইতে পারে, যে কোনো কয় জায়গায়, এক জায়গায়, দুই জায়গায় একা। উল্টো হলো দুপুরে খাইছেন। আচ্ছা, 18তে বলছে যদি স্থাবর সম্পত্তির অবস্থান অনিশ্চিত হয়। অনিশ্চিত হয় কেমনে? মানে নট শিওর। আপনি জানেন এটা গোপালগঞ্জের মধ্যেও হতে পারে, এটা বরিশালের মধ্যেও হতে পারে, এটা আমাদের পার্শ্ববর্তী জেলা মাদারীপুরের মধ্যেও হতে পারে। তাহলে যদি কোনো কখনো অনিশ্চয়তা দেখা দেয়, তাহলে যে কোনো এক জায়গায় মামলা হতে পারে। এখন আপনি যদি বলেন যে স্যার তাহলে 17 এবং 18-র মধ্যে পার্থক্য কি? 17 তো হলো একাধিক জেলায় হলে নিশ্চিত যে গোপালগঞ্জে 5 কাঠা, বরিশালে 5 কাঠা, কিন্তু 18তে অনিশ্চিত। এটা গোপালগঞ্জে কতটুকু আছে জানি না, বরিশালে কতটুকু আছে জানি না, মাদারীপুরে কতটুকু আছে জানেন না, বাট কোন জেলার মধ্যে কি আছে তাও জানি না। তাহলে যে কোনো এক জায়গায় মামলা দায়ের করা যাবে, এটা বলছে কততে? 18 ধারায়। তাহলে আমার মনে রাখতে হবে যে স্থাবর সম্পত্তি হলে কত কত ধারা ভাই? 16, 17, 18। এর মধ্যে 16তে বললো স্থাবর সম্পত্তি যে জায়গায় মামলা সে জায়গায়, 17তে স্থাবর সম্পত্তি যদি একাধিক জায়গায় হয় নিশ্চিত, 18তে হলে স্থাবর সম্পত্তির অবস্থান কি? অনিশ্চিত। ধন্যবাদ। এই জায়গায় আমার একটা কথা মনে রাখতে হবে, এই 16, 17, 18-র ক্ষেত্রে ব্যতিক্রম ছাড়া বাদীর বাড়ি কোন জায়গা, বিবাদীর বাড়ি কোন জায়গা, এটা কোনো ব্যাপার না। আমার দেখতে হবে স্থাবর সম্পত্তিটা কোন জায়গা। বুঝতে পারছেন? এই 16, 17, 18-তে বাদী বিবাদীর বাড়ি অপ্রাসঙ্গিক, আর কজ অফ অ্যাকশন কোন জায়গা হয়েছে এটা অপ্রাসঙ্গিক। দেখতে হবে আমার মানে স্থাবর সম্পত্তিটা কোথায়। আচ্ছা, এটা। আর একটা হচ্ছে যে এবার আসি তাহলে 19 ধারা। 19 ধারায় বললো অস্থাবর এবং ব্যক্তি ক্ষতিপূরণ সম্পর্কিত, ব্যক্তি এবং অস্থাবর সম্পর্কিত ক্ষতিপূরণের মামলা হবে 19 ধারা অনুসারে। তাহলে 16, 17, 18 কি? স্থাবর। আর 19 ধারা হলো কি? অস্থাবর এবং ব্যক্তি। অস্থাবর এবং ব্যক্তি, এটা বললো 19 ধারায়। আর 19 ধারা ছাড়া আর যাবতীয় যা যা আছে সবকিছু হলো কত ধারা? 20 ধারা। এখন 19 ধারাটা আমি একটু ব্যাখ্যা করি। 19 ধারায় বললো যে ভাই অস্থাবর সম্পত্তি বা ব্যক্তি রিলেটেড মামলা, ব্যক্তি রিলেটেড মামলা হলো যে আপনার একজন অকথ্য ভাষায় গালাগালি করছে, এখন আপনি তার বিরুদ্ধে মানহানি মন্তব্য মানে মানহানি মামলা করতে চান, বা আপনারে একজন আহত করছে, এখন তার বিরুদ্ধে ফৌজদারি মামলার সাথে সাথে আপনি তো ক্ষতিপূরণের মামলাও করতে চান, যে আমার এত টাকা, আমার শরীরে এত ক্ষতি হয়ে গেলে আমি তার কাছ থেকে ক্ষতিপূরণ চাই। তাহলে এটা হলো ব্যক্তি বা অস্থাবর সম্পত্তির ক্ষতিপূরণ সম্পর্কিত মামলার এখতিয়ার কত ধারায় ভাই? 19 ধারায়। 19 ধারায় বললো যে যে জায়গায় কজ অফ অ্যাকশন উদ্ভূত হয়েছে, যে জায়গায় কজ অফ অ্যাকশন উদ্ভূত হয়েছে সেখানে মামলা হবে, অথবা বিবাদী বা বিবাদীদের বাড়ি যেখানে যেখানে ব্যবসা করে, যে জায়গায় লাভজনক কাজ করে সেই জায়গায়। একটু মনোযোগ দিয়ে শুনেন। ধরেন গোপালগঞ্জে, ধরেন রুবেল সাহেবের বাড়ি গোপালগঞ্জে। এখন ঢাকার একজন লোক এসে গোপালগঞ্জে এসে রুবেলের নামে অকথ্য ভাষায় গালিগালাজ করছে, আর রুবেল সংক্ষুব্ধ। রুবেল সংক্ষুব্ধ। এখন রুবেল ক্ষতিপূরণের মামলা করতে চায়, মানহানির পর মানহানি হইতে মনে হয় ক্ষতিপূরণের মামলা। এখন রুবেল এখানে ক্ষতিপূরণের মামলাটা করবে কোথায়? ঘটনাটা ঘটছে কোথায়? গোপালগঞ্জে। আর দেখবে যে বিবাদীর বাড়ি কোন জায়গা? ঢাকায়। তাহলে রুবেল মামলা করতে পারবে গোপালগঞ্জে অথবা ঢাকায়। বুঝতে পারছেন? যদি এরকম হতো রুবেলের বাড়ি গোপালগঞ্জ, বিবাদীর বাড়ি ধরেন বগুড়া, কিন্তু বিবাদী রুবেলরে অকথ্য ভাষায় গালাগালি করছে ঢাকাতে। কোথায় করছে? ঢাকাতে। তাহলে মামলা হলে আমি দেখবো যে ঘটনাটা ঘটছে কোথায়? ঢাকাতে। আর বিবাদীর বাড়ি কোথায়? বগুড়া। তাহলে তার বিরুদ্ধে মামলা করা যাবে ঢাকা অথবা কোথায়? বগুড়া। ঢাকা অথবা বগুড়া। তাহলে 19 ধারার ক্ষেত্রে অস্থাবর সম্পত্তি বা ব্যক্তির ক্ষেত্রে দেখতে হবে ঘটনা কোথায় ঘটেছে আর বিবাদীর বাড়ি কোথায়। এটা হলো 19 ধারা। বাদীর ঠিকানা এই জায়গা কোনো বিষয় না। বুঝতে পারছেন? এরপরে আমরা আসি 20 ধারা, যে এই 16, 17, 18, 19 এই 4টা ধারা মধ্যে যে মামলাগুলো পড়ে না সেই মামলাগুলোর আঞ্চলিক এখতিয়ার নির্ধারিত হবে কত ধারায়? 20 ধারা। আর 20 ধারা ওই 19-এর মতোই, যে জায়গায় ঘটনা ঘটেছে সেখানে, অথবা যারা বিবাদী যে জায়গায় বাস করে সেখানে, এই দুই জায়গার যে কোনো এক জায়গায় মামলা দায়ের করতে হবে। দুই জায়গায় না কিন্তু, দুই জায়গার কি, যে কোনো এক জায়গায়। তাহলে আমি আবারও বলি শুনেন, যে আঞ্চলিক এখতিয়ার সম্পর্কে আলোচনা করা হলো আমাদের দেওয়ানি কার্যবিধির 16, 17, 18 এই 3টা ধারা স্থাবর সম্পত্তি। স্থাবর সম্পত্তি যে জায়গায় মামলা সে জায়গায়, একাধিক জায়গা হলে যে কোনো এক জায়গায়, অনিশ্চিত হলেও যে কোনো এক জায়গায়। আর 19 ধারা হলো ব্যক্তি বা অস্থাবর সম্পত্তি, ব্যক্তি বা অস্থাবর সম্পত্তি। আর 20 ধারা হলো অন্যান্য মামলার ক্ষেত্রে, তবে এটারও আঞ্চলিক একটা নির্ধারিত হবে 19-এর মতো, 19-এর
কত। এবার আমরা পড়লে আপনি ভালো বুঝবেন। দেখেন, কোথায় বা কোন দেওয়ানি আদালতে মোকদ্দমা দায়ের করতে হবে করবেন সেটা দুইটি বিষয় বিবেচনা করে নির্ধারণ করতে হবে। যথা, এক নাম্বার আদালতের আর্থিক এখতিয়ার, দুই নাম্বার আদালতের আঞ্চলিক এখতিয়ার। আর্থিক এখতিয়ারের উপর নির্ভর করে মামলাটা সহকারী জজ থেকে জেলা জজ কার কাছে হবে, আর আঞ্চলিক এখতিয়ারের উপর নির্ভর করে মামলাটা কোন জায়গার আদালতে হবে। দেওয়ানি কার্যবিধির 15 থেকে 23 ধারায় দেওয়ানি আদালতের আঞ্চলিক এখতিয়ার নিয়ে আলোচনা করা হয়েছে। প্রথমে আমরা 15 ধারাটা অ্যাকচুয়ালি আঞ্চলিক এখতিয়ারের মধ্যে পড়ে না, যদিও ওই জায়গায় উনি ব্যাখ্যা করছে আঞ্চলিক এখতিয়ারের মধ্যে, বাট 15 ধারাটা অ্যাকচুয়ালি পড়ে হচ্ছে আপনার আর্থিক এখতিয়ারের মধ্যে। কিসের মধ্যে? আর্থিক এখতিয়ার। দেখেন, বিচার করার এখতিয়ার সম্পন্ন সর্বনিম্ন আদালতে মোকদ্দমাটা দায়ের করতে হবে। এখন সর্বনিম্ন আদালতটা আমি বুঝতে পারি কখন? আর্থিক এখতিয়ারের ক্ষেত্রে। এভরি সুট শ্যাল বি ইনস্টিটিউটেড ইন দ্য কোর্ট অফ দ্য লোয়েস্ট গ্রেড কম্পিটেন্ট টু ট্রাই ইট। কোনটি সর্বনিম্ন আদালত সেটা নির্ধারিত হবে আদালতের আর্থিক এখতিয়ার এবং মোকদ্দমার মূল্যমান অনুযায়ী। যদিও এই জায়গায় উনি ব্যাখ্যা করছে যে সর্বনিম্ন আদালত এটা আঞ্চলিক এখতিয়ারের মধ্যে পড়ে না, সর্বনিম্ন আদালত হচ্ছে কি, কোনটা কোন এখতিয়ারের মধ্যে পড়ে? আর্থিক এখতিয়ার। 1 নম্বর প্রশ্নটা দেখেন, 2022 সালে একটা প্রশ্ন এসেছে, প্রত্যেক মোকদ্দমা দাখিল করতে হবে বিচার এখতিয়ার সম্পূর্ণ ড্যাশ পর্যায়ের আদালতে। কার আদালতে? কার বলেন? সর্বনিম্ন। এবার আসি আমি আঞ্চলিক এখতিয়ার। আঞ্চলিক এখতিয়ারে বলে কি? টেরিটোরিয়াল জুরিডিকশন। দেখেন, দেওয়ানি মামলা স্থাবর সম্পত্তি, অস্থাবর সম্পত্তি বা ক্ষতিপূরণ ইত্যাদি সম্পর্কিত হতে পারে। অর্থাৎ দেওয়ানি মামলা স্থাবর সম্পত্তি রিলেটেড হতে পারে, অস্থাবর সম্পত্তি রিলেটেড হতে পারে, আবার ক্ষতিপূরণ সম্পর্কিত হতে পারে। এই যে দেখেন, আন্ডারলাইন করবেন, 16 থেকে 18 ধারা গোল দিবেন স্থাবর সম্পত্তি। 16 থেকে 18 ধারা কি? স্থাবর সম্পত্তি সম্পর্কিত মোকদ্দমা কোথায় দায়ের করবেন তা উল্লেখ করা হয়েছে। তো যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে স্থাবর সম্পত্তি সম্পর্কিত মোকদ্দমা কোথায় দায়ের করবেন, এটা আলোচনা করা হয়েছে 16 থেকে কত? 18। 19 ধারায় ক্ষতিপূরণ সংক্রান্ত মোকদ্দমা দায়ের করবেন কোথায় সেটা উল্লেখ করা হয়েছে। ক্ষতিপূরণটা ব্যক্তি অথবা অস্থাবর সম্পত্তি। 19 ধারা মানে হচ্ছে কি? ব্যক্তি অথবা অস্থাবর সম্পত্তি। 15 থেকে 19 ধারায় যে সকল ক্ষেত্রে প্রযোজ্য না, সেই ক্ষেত্রে কোথায় মোকদ্দমা দায়ের করবেন সেটা 20 ধারায় আলোচনা করা হয়েছে। 16 থেকে 19 যে ক্ষেত্রে প্রযোজ্য না, সেই ক্ষেত্রে এ জায়গা যদিও 15 থেকে 19 বলছে, লেকিন 16 থেকে 19, 16 থেকে 19 যে ক্ষেত্রে প্রযোজ্য না, সেই ক্ষেত্রে ওই মামলাগুলোর আঞ্চলিক এখতিয়ার কিভাবে নির্ধারিত হবে সেটা বলছে কত ধারায়? 20 ধারায়। 16 থেকে 19 লেখেন, 16 থেকে 19। আর 21 ধারায় এখতিয়ার সম্পর্কে আপত্তি নিয়ে আলোচনা করা হয়েছে। এখতিয়ার মানে ওই যে যদি কারো এখতিয়ার নিয়ে আপত্তি থাকে যে মামলাটা অমুক জায়গা না হয়ে তমুক জায়গা হবে, এই বিষয়ে যার আপত্তি আছে সে আপত্তিটা জানাবে কত ধারায়? 21 ধারায়। ধন্যবাদ। আমরা প্রথমে চলে আসি স্থাবর সম্পত্তি। স্থাবর সম্পত্তি সম্পর্কিত মামলা দায়ের 16 থেকে 18। দেখেন, স্থাবর সম্পত্তি সম্পর্কিত দেওয়ানি মোকদ্দমার বিষয়ে দেওয়ানি আদালতের আঞ্চলিক এখতিয়ার সম্পর্কে আন্ডারলাইন পয়েন্ট 16, 17, 18 দ্বারা আলোচনা করা হয়েছে। অর্থাৎ স্থাবর সম্পত্তি সম্পর্কিত মোকদ্দমা দায়ের দেওয়ানি আদালতের আঞ্চলিক এখতিয়ার 16, 17, 18 দ্বারা অনুসারে নির্ধারণ করতে হবে এবং মোকদ্দমা দায়ের করতে হবে। আমরা 16 ধারাটা শুরু করব। দেখেন, মোকদ্দমার বিষয়বস্তু যে আদালতের আঞ্চলিক সীমার মধ্যে অবস্থিত সে আদালতেই মোকদ্দমা দায়ের করতে হবে। মোকদ্দমার বিষয়বস্তু যে আদালতের আঞ্চলিক সীমার মধ্যে অবস্থিত সে আদালতে কি করতে হবে? দায়ের করতে হবে। এই 16 ধারাটা আমরা একটু বিস্তারিত করবো, আপনাদের পঞ্চম সংস্করণের বইয়ে এটা নাই, বাট না থাকলে সমস্যা নাই, আমি যা বলি মন দিয়ে শুনেন, আর যতটুকু যদি লেখার দরকার হয় আমি তো বলে দিই এটা লিখবেন। দেখেন, দেওয়ানি কার্যবিধির 16 ধারার ক থেকে উমা দফায় স্থাবর সম্পত্তি সম্পর্কিত 5 প্রকারের গোল্ডেন 5 প্রকারের মোকদ্দমা দায়ের স্থান নিয়ে আলোচনা করা হয়েছে। মানে 16 ধারার ক থেকে উমা দফা পর্যন্ত 5 প্রকার মামলা দায়ের সম্পর্কে বলা হয়েছে। দরকার নাই, এমনি শুনেন। 16 ধারার ক থেকে উমা দফা অনুসারে স্থাবর সম্পত্তি সম্পর্কিত নিম্নলিখিত মামলা সেই আদালতে দায়ের করতে হবে যেখানে উক্ত বিরোধীয় সম্পত্তি অবস্থিত। ক নাম্বার দেখি আমরা, খাজনা বা লভ্যাংশ সহ বা ব্যতীত স্থাবর সম্পত্তি উদ্ধারের মোকদ্দমা। আপনি যদি স্থাবর সম্পত্তি উদ্ধারের মামলা করতে চান, উদ্ধার মানে কি? দখল পুনরুদ্ধার। উদ্ধার বুঝেন? মানে আমি বেদখল হয়েছি, এখন আমি আমার ওই খাজনা সহ মধ্যবর্তী মুনাফা সহ আমি দখল চাই, তাহলে দখলের মামলা বাদী বিবাদীর বাড়ি কোন জায়গা হোক, ইট ডাজেন্ট ম্যাটার, দেখতে হবে সম্পত্তি যে জায়গা, মামলা সে জায়গা। কথা ক্লিয়ার? তারপরে দেখেন, স্থাবর সম্পত্তি ভাগ বাটোয়ারার মোকদ্দমা, পার্টিশন সুট। ভাগ বাটোয়ারার মামলা, ধরেন সুমন সেনরা 5 ভাই,
এখন ওনার বাবা অবর্তমানে, ওনারা 5 ভাইয়ের মধ্যে যদি সম্পত্তি নিয়ে আর কোনো নিজেরা ভাগ বাটোয়ারা করতে পারতেছে না, মানে নিজেদের মধ্যে মতের মিল হচ্ছে না, তাহলে সেক্ষেত্রে বাটোয়ারা মামলা করতে হবে। বাটোয়ারা মামলা করলে আদালত এটা কি ভাগ করে দেবেন। এখন বাটোয়ারা মামলাটা কোথায় করবেন? ওই সম্পত্তি যে জায়গায় অবস্থিত সেই জায়গায়। যদি সম্পত্তি বাগেরহাট অবস্থিত হয় তাহলে মামলা করতে হবে কবে? বাগেরহাট। তাতে অন্য যে জায়গায় বাস করুক না কেন, সম্পত্তি যদি পঞ্চগড় অবস্থিত হয় তাহলে মামলা কোথায়? পঞ্চগড়। যদি এরকম হয় যে সম্পত্তি আচ্ছা, আপাতত এতটুকুই মনে রাখেন। তারপরে দেখি গ নাম্বার, স্থাবর সম্পত্তির বন্ধকের ক্ষেত্রে বন্ধকি সম্পত্তি খালাসের অধিকার হরণ ফরক্লোজার বলে, বা বন্ধকি সম্পত্তি বিক্রয় বা উদ্ধারের মামলা সেল অর রিডেমশন স্থাবর সম্পত্তিতে 4 সংক্রান্ত মকদ্দমা। আপনি বন্ধক রিলেটেড যে কোনো মামলা, শুনেন আমার এই জায়গায় একটু ব্যাখ্যা দেওয়া দরকার। ধরেন আপনি একটা বন্ধকি সম্পত্তি, আপনার বাড়ি ধরেন গোপালগঞ্জ, এখন আপনি গোপালগঞ্জের সোনালী ব্যাংকে আপনার 5 কাঠা 5 শতাংশ জমি বন্ধক রেখে আপনি 10 লাখ টাকা কি করলেন? ঋণ নিলেন। এখন ওই টাকাটা পরিশোধের একটা নির্দিষ্ট সময় ছিল, ওই সময়ের মধ্যে আপনি টাকাটা কি পরিশোধ করতে পারেন নাই। আবার ব্যাংক আপনার নোটিশ দেওয়ার পরেও আপনি কি পরিশোধ করেন না। এখন ব্যাংক তো আপনার সম্পত্তিটা বিক্রি করবে, বিক্রি করেই তো সে 10 লাখ টাকাটা আদায় করবে। এখন ব্যাংক ভাই ইচ্ছা করলেই বিক্রি করতে পারবে না, ব্যাংকের আগে মামলা করতে হবে। ব্যাংক আদালতে মামলা করবে, এই মামলাটাকে বলে অধিকার হরণ বা ফরক্লোজার। কি বলে বলেন? ফরক্লোজার। ব্যাংক ইচ্ছা করলেই বিক্রি করতে পারবে না, ব্যাংক ফরক্লোজারে মামলা করবে দেওয়ানি আদালতে, যে ওর অনার অমুক আমার কাছ থেকে 10 লাখ টাকা ঋণ নিছিল, সে এখন আর টাকা পরিশোধ করতে পারতেছে না, এখন তার এই বন্ধক উদ্ধারের অধিকার হরণ করা হোক, মানে সে যাতে আর বন্ধক উদ্ধার করতে না পারে আর আমার বিক্রি করার নির্দেশ দেন। এই যে মামলাটা, এই মামলাটাকে কি কি বলে? ফরক্লোজার। তাহলে আপনি মনে রাখেন, ফরক্লোজারের মামলা করে কে? ব্যাংক। আমি ব্যাংক দিয়ে বুঝাইলাম, বুঝতে পারছেন? মানে যে বন্ধক গ্রহীতা, যখন যে বন্ধকটা যার জমি সে আর টাকা পরিশোধ করতে পারতেছে না, তখন ওই জমিটা বিক্রয়ের জন্য সে সরাসরি প্রথমেই বিক্রি করতে পারবে না, তখন তার মামলা করতে হয় কোথায়? দেওয়ানি আদালতে। ওই মামলাটারে কি বলে? ফরক্লোজার। কাহিনী বুঝছেন? আচ্ছা, সেল অর রিডিমশন। রিডিমশনের মামলা কি? রিডিমশনের মামলা হলো বন্ধকি সম্পত্তি পুনরুদ্ধার। ধরেন যে বন্ধক রাখছিল, আপনি বন্ধক রাখছিলেন, আপনি 10 লাখ টাকা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, ব্যাংক আপনার জমি দিচ্ছে না, তখন আপনি যে মামলাটা করবেন এটা হলো বন্ধকি সম্পত্তি পুনরুদ্ধারে, এটা বলে রিডিমশন। এটার বলে কি বলেন? রিডিমশন। তাহলে ফরক্লোজারের মামলা করে কে? ব্যাংক। আর রিডিমশনের মামলা করে কি? ব্যাংকের কাছে যে বন্ধক রাখে সে, ওই বন্ধকি সম্পত্তি উদ্ধারের জন্য। কাহিনী বুঝতেন? এখন একটু পরে আসতেছি, তাহলে বুঝতেন যে ফরক্লোজার আর রিডিমশন মামলা বুঝতেন। তাহলে ফরক্লোজার রিডিমশনের মামলা বললো যে জমি যে জায়গায়, ফরক্লোজারের বা রিডিমশনের মামলাও সেই জায়গায়। কথা শেষ। এখন এখানে একটু পরে আসতেছি, এই জায়গায় একটু ব্যতিক্রম আছে। এই বলতেছে যে ফরক্লোজার রিডিমশনের মামলা 2 জায়গা করা যায়। কেমনে? যে জায়গায় কজ অফ অ্যাকশন অ্যারাইজ হয়েছে সেই জায়গায়, অথবা যে জায়গায় জমি অবস্থিত সেই জায়গায়। কেমনে দেখেন, আপনার জমি আছে ধরেন খুলনাতে, জমি আছে কোথায়? খুলনাতে। খুলনার জমি দেখাইয়া আপনি ঋণ নিছেন গোপালগঞ্জের সোনালী ব্যাংক থেকে, গোপালগঞ্জের সোনালী ব্যাংক থেকে। তাহলে নর্মালি তো আমরা জানি যে স্থাবর সম্পত্তি যে জায়গায় মামলা সেই জায়গায়। এখন গোপালগঞ্জের সোনালী ব্যাংকে আপনি যে 10 লাখ টাকা ঋণ নিছিলেন আপনি আর পরিশোধ করতে পারেন নাই, তাহলে এখন এই ফরক্লোজারের মামলার কারণ উদ্ভব হলে কোথায়? গোপালগঞ্জে। আর স্থাবর সম্পত্তি কোথায়? খুলনা। তাহলে ব্যাংক এই জায়গায় ফরক্লোজারের মামলা দায়ের করতে পারবে কোন জায়গা? 2 জায়গায়, হয় গোপালগঞ্জে অথবা কোথায়? খুলনায়। আমরা নর্মালি জানি যে স্থাবর সম্পত্তি যে জায়গায় মামলা কি সে জায়গা, কিন্তু এটা একটা ব্যতিক্রম। এটা একটা কি ব্যতিক্রম? আপনি লিখবেন যে রিডিমশন অথবা ফরক্লোজারের মামলা যে জায়গায় কারণ উদ্ভব হয়েছে সেই জায়গা মামলা করা যায়, অথবা যে জায়গা ওই জমিটা অবস্থিত, স্থাবর সম্পত্তিটা অবস্থিত সেই জায়গায় দায়ের করা যায়। বুঝাইতে পারলাম কিনা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি। দেখেন, স্থাবর সম্পত্তিতে অন্য কোনো প্রকার অধিকার বা স্বার্থ নির্ণয়ের জন্য মামলা, ঠিক আছে। স্থাবর সম্পত্তি যদি আর কোনো অধিকার টধিকার হয় সেক্ষেত্রে আর একটা নাম্বার যদি আমরা দেখি, স্থাবর সম্পত্তিতে গোল দিবেন অনিষ্ট সাধনের জন্য ক্ষতিপূরণের মামলা। এই
19 ধারায় যে ক্ষতিপূরণ ওটা হলো অস্থাবর সম্পত্তির ক্ষতিপূরণ। আর এই যে 16 যে ক্ষতিপূরণ এটা হলো স্থাবর সম্পত্তির ক্ষতিপূরণ। এটা আমি আপনাদের আগে পড়াইছি, মনে রাখতে হবে। স্থাবর সম্পত্তির ক্ষতিপূরণ, স্থাবর সম্পত্তি যে জায়গায় মামলা সেই জায়গায়। নর্মালি আমরা ক্ষতিপূরণ বলতে বুঝে হলো 19 ধারা। 19 ধারার হলো অস্থাবর সম্পত্তি যে জায়গায় মামলা সেই জায়গায়, অথবা বিবাদী যে জায়গায় বাস করে সেই জায়গায়। কিন্তু আমাদের 16 ধারায় বলছে স্থাবর সম্পত্তির ক্ষতিপূরণ জমি যে জায়গায় মামলা কি সে জায়গায়। কেমনে? ধরেন বিবাদীদের বাড়ি, বিবাদীদের বাড়ি ধরে নিচ্ছি বগুড়া, কুমিল্লা বা অন্যান্য জায়গায়। তারা ধরেন এই গোপালগঞ্জে একটা বাসায় এসে ভাঙচুর করছে, গোপালগঞ্জের বিল্ডিং ভাঙচুর করছে। তারপরে পুকুরে মাছ ছিল, পুকুরের মাছ কি মেরে ফেলছে, আর মূল্যবান জিনিস সামগ্রী। তারপরে পুকুর ধরেন জায়গা খনন করছে, খনন করে ভূমি কি করে দিয়ে গেছে, নষ্ট করে দিয়ে গেছে। তাহলে এই যে যে ক্ষতিটা হলো, এই ক্ষতিটা হয়েছে কিন্তু অস্থাবর সম্পত্তি না, কিসের ক্ষতি? স্থাবর সম্পত্তির ক্ষতি। তাহলে স্থাবর সম্পত্তির ক্ষতিপূরণের মামলা ওই বিবাদীদের বাড়ি কোন জায়গা তা আমার দেখার দরকার নাই। ক্ষতিপূরণ হয়েছে যে জায়গা, ক্ষতি হয়েছে যে জায়গায়, ক্ষতিপূরণের মামলা কি সেই জায়গায়। বুঝতে পারছেন? জমি যে জায়গায়, স্থাবর সম্পত্তির ক্ষতিপূরণের মামলা সেই জায়গায়। তাহলে আমি 16 ধারায় দুইটা ব্যতিক্রম আমার মনে রাখতে হবে ভাই, যে ফরক্লোজার আর রিডিমশন। ফরক্লোজার আর রিডিমশন হলো বন্ধক রিলেটেড মামলা। কারণ যে জায়গায় উদ্ভব হয়েছে সেই জায়গা, অথবা জমি যে জায়গা অবস্থিত, স্থাবর সম্পত্তি যে জায়গা অবস্থিত, এই দুই জায়গার কি যে কোনো এক জায়গায়। আর একটা পড়লাম সেটা হলো স্থাবর সম্পত্তির যদি ক্ষতি হয় তাহলে ক্ষতিপূরণের মামলা কোথায়? ওই স্থাবর সম্পত্তি যে জায়গায় মামলা কি সে জায়গায়। ধন্যবাদ। স্যার স্থাবর সম্পত্তির ক্ষতি কি বললেন স্যার? পুকুরের বাঁধ ভেঙে দেওয়া নাকি জানি বললেন স্যার, মিস করে গেছি স্যার শব্দটা। স্থাবর সম্পত্তি বুঝেন তো? ধরেন আপনার জমি ছিল, ধানের জমি ছিল, ধানের জমি এমন ক্ষতি করে দিয়ে গেছে ট্রাক্টর দিয়ে যে আপনার ধান টান কিছু আর নাই, আর জমিও পুকুর খনন মানে জমি একেবারে পুড়ে দিয়ে গেছে। আমার জমি টোটালি কি হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। তাহলে এই যে যে বা আপনার বিল্ডিং ছিল, বিল্ডিং তো ইট টিট পর্যন্ত ভেঙে ফেলছে, বিল্ডিং এর যা যা ছিল সবকিছু ক্ষয়ক্ষতি করে ফেলছে। এটা হলো স্থাবর সম্পত্তি সম্পর্কিত ক্ষতি। এই ক্ষেত্রে জমি যে জায়গায় মামলা সেই জায়গায়। দেখেন কোনটা ঘ, স্থাবর সম্পত্তিতে অন্য কোনো প্রকার অধিকার বা স্বার্থ নির্ণয়ের জন্য, বাকি সব একই। জমি যে জায়গা আমার মামলা সে জায়গায়। দেখেন উপরে উল্লেখিত স্থাবর সম্পত্তি সম্পর্কিত মামলা সেই আদালতে দায়ের করতে হবে যেখানে উক্ত বিরোধীয় স্থাবর সম্পত্তি কি অবস্থিত। কিন্তু 16 ধারার গ অনুচ্ছেদে উল্লেখিত স্থাবর সম্পত্তির আন্ডারলাইন করবেন বন্ধকের ক্ষেত্রে, বন্ধকি সম্পত্তি আন্ডারলাইন করবেন খালাসের অধিকার হরণ বা বন্ধকি সম্পত্তি বিক্রয় বা উদ্ধারের মামলা যে সকল আদালতে স্থানীয় সীমার মধ্যে অবস্থিত সংশ্লিষ্ট সম্পত্তি অবস্থিত, অথবা যে স্থানে মকদ্দমার কারণ সম্পূর্ণ বা আংশিকভাবে উদ্ভব হয় সেই সব আদালতে দায়ের করা যাবে। যারা পুরাতন বই দয়া করে লিখবেন যে অধিকার মানে ফরক্লোজার বা উদ্ধারের মামলা, বন্ধকি সম্পত্তি উদ্ধারের মামলা যে জায়গায় ঘটনা ঘটছে সে জায়গায় দায়ের করা যায়, অথবা যে জায়গায় স্থাবর সম্পত্তি অবস্থিত সে জায়গা দায়ের করা যায়। এইটুকু কথা লিখলেই হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন? আচ্ছা, অন্যদিকে 16 ধারার চ অনুচ্ছেদে অস্থাবর সম্পত্তি উদ্ধার সংক্রান্ত মকদ্দমা দায়ের স্থান নিয়ে আলোচনা করা হয়েছে। 16 চ অনুচ্ছেদে বলা হয়েছে আটক বা প্রকৃত অস্থাবর সম্পত্তি উদ্ধারের জন্য সেই আদালতে মকদ্দমা দায়ের করতে হবে যে আদালতের এখতিয়ারাধীন এলাকায় উক্ত অস্থাবর সম্পত্তি অবস্থিত। এই জায়গায় আর একটা ব্যতিক্রম একটু আছে, এটা একটু একটু মনোযোগ দিয়ে শুনেন, তারপরে আমরা লেখাই পুরাতন বইতে সমস্যা নাই। 16 ধারার চ অনুচ্ছেদে অস্থাবর সম্পত্তি গোল দিবেন উদ্ধার সংক্রান্ত মামলা, অস্থাবর সম্পত্তি উদ্ধার সংক্রান্ত মামলা মকদ্দমা দায়েরের স্থান নিয়ে আলোচনা করা হয়েছে। অস্থাবর সম্পত্তি ক্ষতিপূরণ হইলে 19 ধারা, আর অস্থাবর সম্পত্তি উদ্ধার, অস্থাবর সম্পত্তি কি বলেন উদ্ধার, উদ্ধার সংক্রান্ত মামলা আটক বা প্রকৃত অস্থাবর সম্পত্তি উদ্ধারের জন্য সে আদালতে মকদ্দমা দায়ের করতে হবে যে আদালতের এখতিয়ারাধীন এলাকায় উক্ত অস্থাবর সম্পত্তি অবস্থিত। মানে হচ্ছে যে আমার একটা মোবাইল নিয়ে গেছে অস্থাবর সম্পত্তি, এখন ওই মোবাইলটা আছে আশরাফুল সাহেবের কাছে, আশরাফুল সাহেবের কাছে, আশরাফুল সাহেব থাকে ঢাকা, আমি জানি। তাহলে আমাকে ওই মোবাইলটা উদ্ধারের জন্য ওই এলাকায় উনি যে এলাকায় বাস করে সে এলাকায় মামলা দায়ের করতে হবে। আর যদি বলতো যে ক্ষতিপূরণের মামলা, তাহলে চলে যেত 19 ধারায়। অস্থাবর সম্পত্তি ক্ষতিপূরণ বললে একটু লিখে নিবেন, অস্থাবর সম্পত্তি ক্ষতিপূরণ বললে কত 19,
আর যদি বলে অস্থাবর সম্পত্তি উদ্ধার, তাহলে 16। অস্থাবর সম্পত্তি উদ্ধার, এইসব জিনিস আগে পড়াই নাই কিন্তু নতুন। অস্থাবর সম্পত্তি উদ্ধার হইলে কত দ্বারা? 16 দ্বারা। যে জায়গায় অস্থাবর সম্পত্তিটা অবস্থিত সেই জায়গায় মামলা করতে হবে। ঠিক আছে? আর যদি বলে অস্থাবর সম্পত্তির ক্ষতিপূরণ, সেই জায়গায় যে জায়গায় সম্পত্তিটা আছে 16 দ্বারা। অস্থাবর সম্পত্তির ক্ষতিপূরণ বললে 19 দ্বারা। বাস্তব সম্মতি উদ্দেশ্য হলো যারা বাস্তব সম্মতি প্রতিদিন বুঝলেন। ধরেন আমি যদি এইভাবে বলি যে একটা একটা ধরেন আমাদের সনাতন ধর্মাবলম্বী যারা আছেন সেই ভাই বোনেদের একটা একটা ধরেন শিবলিঙ্গ, এটা থাকার থাকার কথা গোপালগঞ্জ কালী মন্দিরে, কিন্তু ওইটারে নিয়ে গেছে ধরেন জোরপূর্বক অন্য মন্দির কর্তৃপক্ষ নিয়ে গেছে, এটা আছে নড়াইলে। কোথায় নিয়ে গেছে? নড়াইলে। এখন যদি তারা গোপালগঞ্জ কর্তৃপক্ষ যদি ওই শিবলিঙ্গটা উদ্ধার করতে চায়, শিবলিঙ্গ ডেফিনেটলি অস্থাবর সম্পত্তি, তাহলে ওই মামলাটা দায়ের করতে হবে কোথায়? ওই নড়াইল আদালতে, নড়াইলের দেওয়ানি আদালতে। কিন্তু তারা যদি ক্ষতিপূরণের মামলা করে যে আমাদের এখান থেকে এই শিবলিঙ্গটা নিয়ে গেছে, আমরা ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা ক্ষতিপূরণ চাই, তাহলে মামলা করার জন্য ঘটনা করছে গোপালগঞ্জে অথবা কোথায়? তারা রাষ্ট্রের নড়াইলে। কাহিনী বুঝছেন? ক্ষতিপূরণ হলে ক্ষতিপূরণ 19 ধারা। দুই জায়গায় এক জায়গায়। হ্যাঁ, আর যদি আমি সম্পত্তি সম্পত্তি আমি অস্থাবর সম্পত্তির উদ্ধার চাই, তাহলে এক জায়গায়। ঠিক। তাহলে এক জায়গায়। আচ্ছা, আমরা ইলাস্ট্রেশন বা এখানে কয়েকটা উদাহরণ আছে, একটু পড়ে আসি। দেখেন, এটা চটা মনে রাখার দরকার নাই, ফ্যাক্ট মনে রাখেন। দেখেন, স্থাবর সম্পত্তির বায়না চুক্তি বলবৎকরণের মকদ্দমা বা স্থাবর সম্পত্তির দান সংক্রান্ত মকদ্দমা বা পিতার সম্পত্তি বাটোয়ারা সংক্রান্ত মকদ্দমা সেই আদালতে দায়ের করতে হবে যে আদালতের অধিক্ষেত্রে উক্ত স্থাবর সম্পত্তি অবস্থিত। যেমন যশোর জেলায় অবস্থিত হইলে মামলা করতে হবে কোথায়? যশোর জেলায়। আচ্ছা, অন্যদিকে অন্যদিকে দেখেন, এটা একটু মনে রাখতে হবে। অন্যদিকে যশোর জেলায় অবস্থিত সম্পত্তি বন্ধক রেখে 2 কোটি টাকা মাগুরায় অবস্থিত একটা ব্যাংক থেকে ঋণ গ্রহণ করা হয়। জমির মালিক, জমি আছে কোথায়? যশোর। আর ঋণ নিয়েছেন কোন জায়গা থেকে? মাগুরা থেকে। বন্ধকদাতা উক্ত ঋণ পরিশোধে কি ব্যর্থ হয়, ঋণ অর্থ আদায় বা বন্ধকি সম্পত্তি বিক্রয় করতে ব্যাংক কোথায় মামলা করতে পারবে? ওই মাগুরাও করতে পারবে অথবা কোথায়? যশোর করতে। যশোর অথবা মাগুরার এখতিয়ার সম্পন্ন আদালতে মোকদ্দমা দায়ের করতে পারে। তাহলে আপনি একটা জিনিস মনে রাখবেন ভাই, যে ফরক্লোজার বা রিডিমশন বন্ধক রিলেটেড মামলা যদিও স্থাবর সম্পত্তিও হয়, তথাপি মামলা যে জায়গায় কজ অফ অ্যাকশন ঘটছে সেই জায়গা অথবা যে জায়গায় স্থাবর সম্পত্তি অবস্থিত সেই জায়গায় দায়ের করা যাবে। আবার আরেকটা শিখলাম, যদি অস্থাবর সম্পত্তির ক্ষতিপূরণ হয় তাহলে 19 ধারা, আর অস্থাবর সম্পত্তির উদ্ধার হলে কত ধারা? 16 ধারা। আবার অস্থাবর যদি আমার ক্ষতিপূরণ রিলেটেড মামলাটা যদি স্থাবর সম্পত্তি রিলেটেড হয় তাহলে আবার 16 ধারা। তাহলে আবার কত? 16 ধারা। আচ্ছা, লাইন কেটে যাবে, আবার লিঙ্ক দিচ্ছি, সবাই আবার জয়েন করেন। আচ্ছা, তাহলে 16 ধারার আমরা কি পেলাম? 16 ধারাটা আমরা একটু নতুন করে শিখলাম। আমরা এর আগে শিখছিলাম যে 16 ধারা স্থাবর সম্পত্তি যে জায়গায় মামলা সে জায়গায়, এখনো সেটা বলবৎ আছে। এখন এটা একটু আপডেটেড হয়েছে কেমনে? আপডেটেড তো আগে থেকেই ছিল, আমরা ওটা আগে শিখি নাই। এখন যেটা শিখলাম সেটা হচ্ছে যে স্থাবর সম্পত্তি যে জায়গায় মামলা সে জায়গায় 16 ধারা জানি, কিন্তু যদি ওই স্থাবর সম্পত্তিটার মামলা হয় যদি বন্ধক রিলেটেড, ফরক্লোজারের মামলা অথবা রিডিমশনের মামলা, ফরক্লোজারের মামলা করে ব্যাংক, রিডিমশনের মামলা করে যে সম্পত্তি রাখছিল সে, তাহলে দেখতে হবে এই বন্ধকের এই মামলার কারণ উদ্ভব হয়েছে যেখানে, আর সম্পত্তি যে জায়গা, এই দুই জায়গার যে কোনো এক জায়গায় মামলা দায়ের করা যাবে। বুঝতে পারছেন? আর একটা কথা হচ্ছে যে আমরা শুরুতে 19 ধারা যদিও এখনো পড়ি নাই, বাট আমি আলোচনা শুরুতে বলছিলাম নর্মালি 19 ধারায় হলো অস্থাবর সম্পত্তির ক্ষতিপূরণ রিলেটেড মামলা। অস্থাবর সম্পত্তির কি ক্ষতিপূরণ। এখন অস্থাবর সম্পত্তির ক্ষতিপূরণ রিলেটেড মামলা করতে হয় যে জায়গায় ঘটনা ঘটছে বা যে জায়গা বিবাদী বাস করে। কিন্তু অস্থাবর সম্পত্তির উদ্ধারের মামলা যদি হয়, কিসের মামলা? উদ্ধার। তাহলে আবার 16 ধারা। ওই অস্থাবর সম্পত্তিটা যে জায়গায় আছে বলে ধারণা করা হয় সেই জায়গার আদালতে মামলাটা দায়ের করতে হবে। তাহলে অস্থাবর সম্পত্তির উদ্ধার হলে 16,
আর অস্থাবর সম্পত্তির ক্ষতিপূরণ হলে কত? 19। ঠিক আছে। আরেকটা যেটা, সেটা আমরা এর আগেও আপনাদের লেখাইছিলাম, সেটা হলো যে নর্মালি অস্থাবর সম্পত্তির ক্ষতিপূরণের মামলা করতে হয় যে জায়গা কারণ উদ্ভব হয়েছে সেখানে, অথবা বিবাদী যে জায়গায় বাস করছে সেই জায়গায়। কিন্তু ক্ষতিপূরণটা যদি স্থাবর সম্পত্তির করা হয়, কিসের করা হয়? ধরেন আপনার একটা স্টেডিয়াম আছে, দুর্বৃত্তরা ঢুইকে মাটি এমন খুঁড়ে খুঁড়ে দিয়ে গেছে, ঘাস টাস একেবারে সব কি নষ্ট করে দিয়ে গেছে, তাহলে এটা ক্ষতি হয়েছে কিসের? স্থাবর সম্পত্তির। স্থাবর সম্পত্তির ক্ষতিপূরণের মামলা করতে হবে জমি যে জায়গায় সেই জায়গায়। কাহিনী ক্লিয়ার? আচ্ছা, 16 ধারা নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা, বা থাকলেও মনে মনে রাখেন, আমরা 17 ধারাটা পড়ে ফেলি, একসাথে একটু ধৈর্য ধরে সব শুনলে বুঝতে পারবেন। রিডামশনের মামলা দায়ের করে যে বন্ধক রাখ, মানে দাতা, বন্ধক দাতা, যার জমি সে, আমি টাকা ফেরত দিচ্ছি কিন্তু ব্যাংক আমার জমি দিচ্ছে না, তাইলে আমি যে মামলাটা করব সেটা হলো রিডেমশন, তামাদি মেয়াদ 60 বছর। আবার ফরক্লোজারের মামলা তামাদি মেয়াদও 60 বছর। ধারা 17-তে আসি। ওটা জানতে হইলে আপনার ট্রান্সফার অফ প্রপার্টি পড়তে হবে। আপাতত ওইটা পড়া থেকে বাসের নাকি দেখেন যে তার আগে পাশ করে বের হয়ে যান না, বার কাউন্সিলে একসময় ট্রান্সফার অফ প্রপার্টিও অ্যাড করবে। দেখেন, ধারা 17, ভিন্ন ভিন্ন আদালতের এখতিয়ারাধীন স্থাবর সম্পত্তি। এখন এতক্ষণ 16 ধারায় পড়লাম যে স্থাবর সম্পত্তি আছে কয় জায়গায় ভাই? এক জায়গায়। আর এখন স্থাবর সম্পত্তি যদি দুই জায়গায় হয়, ভিন্ন ভিন্ন আদালতের এখতিয়ারে বিরোধী স্থাবর সম্পত্তি বা মকদ্দমার বিষয়বস্তু অবস্থিত হলে মকদ্দমার যে কোনো একটি আদালতে দায়ের করা যাবে। যেমন দেখেন, আন্ডারলাইন করবেন, দেওয়ানি কার্যবিধি 17 ধারা অনুসারে বিভিন্ন আদালতের এখতিয়ারাধীন স্থাবর সম্পত্তি সম্পর্কিত মকদ্দমা বা উক্ত সম্পত্তিতে ক্ষতির কারণে ক্ষতিপূরণের মকদ্দমা, উক্ত সম্পত্তির অংশবিশেষ যে আদালতের এখতিয়ারে অবস্থিত সেইরূপ যে কোনো আদালতে মকদ্দমাটি দায়ের করা যেতে পারে। ধরেন আপনার একটা জমি মানিকগঞ্জেও আছে, আবার সাভার থানার মধ্যেও আছে, মানে ঢাকা এক অর্ধেক, ঢাকা অর্ধেক কোথায়? মানিকগঞ্জে। এখন কেউ এসে যদি আপনারে বেদখল করে বা আপনাকে বাটোয়ারা করবেন, 5 ভাই বোন আছেন, আপনার পিতার যে জমি এটা মানিকগঞ্জেও আছে, আবার কি আপনার ঢাকাতেও আছে, তাহলে বাটোয়ারার মামলাটা করবেন কোথায়? মানিকগঞ্জের আর্থিক এখতিয়ার সম্পন্ন আদালতে অথবা ঢাকার আর্থিক এখতিয়ার সম্পন্ন আদালতে। এটাই বলছে 17 ধারা। যদি দুই জায়গা না থেকে যদি 3 জায়গা থাকতো, তাহলে 3 জায়গার যে কোনো আদালতে। ঠিক আছে? জি, অবশ্যই। নিশ্চিত, নিশ্চিত বলে কোন জায়গায় কত শতাংশ বা কত বিঘা, এটা আপনি কি আছেন? নিশ্চিত আছেন। দেখেন, 17 ধারা অনুসারে একাধিক আদালতে দায়েরযোগ্য মকদ্দমা কোনো একটি আদালতে দায়ের করা হলে উক্ত মকদ্দমায় স্থানান্তর করার জন্য দেওয়ানি কার্যবিধির 22 ধারায় আবেদন করা যায়। এটা পরের বিষয়, এটা আমাদের দরকার নাই। যার 17 ধারার মূল বিষয়টা বুঝেন। যদি একাধিক জায়গায় মামলা হয়, সরি একাধিক জায়গায় স্থাবর সম্পত্তি হয়, যে কোনো এক জায়গায় মামলা দায়ের করা যাবে। এটা কত? 17। এবার আমরা চলে আসি 18 ধারা। আদালতের আঞ্চলিক এখতিয়ার বলতেন অনিশ্চিত হলে, আদালতের আঞ্চলিক এখতিয়ার কি বলেন? অনিশ্চিত। যখন আদালতের আঞ্চলিক সীমানা, আন্ডারলাইন করেন, অনিশ্চিত, এবং যখন দাবি করা হয় কোন আদালতের আঞ্চলিক সীমানায় বিরোধী স্থাবর সম্পত্তি অবস্থিত তা অনিশ্চিত, তখন যে কোনো একটি আদালতের মকদ্দমা দায়ের করা যায়। মানে আপনি বুঝতে পারছেন না যে সম্পত্তিটা বরিশাল নাকি বরগুনা নাকি ভোলা, তাহলে যে কোনো এক জায়গায় মামলা দায়ের করা যাবে। দেওয়ানি কার্যবিধি 17 এবং 18 ধারার মধ্যে মূল পার্থক্য হলো বিরোধী ও সম্পত্তি ভিন্ন ভিন্ন আদালতের এখতিয়ারে অবস্থিত, কিন্তু আদালতের আঞ্চলিক এখতিয়ার নিশ্চিত হলে কত ধারা? 17 ধারা প্রযোজ্য হবে। কিন্তু যদি আঞ্চলিক এখতিয়ার অনিশ্চিত হয় তাহলে কত ধারা? 18 ধারা। তো যদি আপনাকে বলে যে আদালতের আঞ্চলিক এখতিয়ার নিশ্চিত হলে কত ধারা? 17 ধারা। আর আদালতের আঞ্চলিক এখতিয়ার অনিশ্চিত হলে কত ধারা? 18 ধারা। 16, 17, 18 বুঝেন নাই বা কোনো প্রশ্ন আছে থাকলে করতে পারেন। আচ্ছা, 1 নম্বর প্রশ্নটা দেখেন, কোনো প্রশ্ন বলেন আছে? স্যার। স্যার 18 ধারাটি একটু বলেন, যেখানে মানে স্থাবর সম্পত্তি অনিশ্চিত, ওইটা আর একটু বলবেন? 18 ধারা হলো স্থাবর সম্পত্তি অনিশ্চিত। ধরেন আপনি বাটোয়ারার মামলা করবেন, আপনার পৈতৃক সম্পত্তি, এখন আপনি জানেন না যে কোন এলাকায় কতটুকু আছে, যে গোপালগঞ্জে কতটুকু আছে, আবার এই জমির অংশ বরিশালেও আছে, জমির অংশ কি মাদারীপুরেও আছে, কিন্তু আপনি কোনোভাবে নিশ্চিত হতে পারতেছেন না কোন এলাকায় কতটুকু
আছে, বায়ু জমিটা আদৌ কোন জায়গায় আছে আপনি বুঝতে পারতেছেন না, তাইলে যে কোনো এক জায়গায় যতগুলা নিয়ে আপনি সন্দেহ করতেছেন যে কোনো এক জায়গায় মামলা দায়ের করা যাবে। এটাই হলো 18 ধারা। খুব ইজি। জি স্যার। 1 নম্বর প্রশ্নটা দেখি, যেখানে মামলার বিষয়বস্তু অবস্থিত সেখানে মামলা রুজু করতে হবে কত ধারা? 16 ধারা। মামলার বিষয়বস্তু যে জায়গা মামলা। 2 নম্বর দেখেন, স্থাবর সম্পত্তি কোন আদালতের এখতিয়ারে অবস্থিত, কোন বিষয় গোল দিবেন অনিশ্চয়তা দেখা দিলে। অনিশ্চয়তা দেখা দিলে কত ধারা? 18 ধারা। 3 নম্বর, বিরোধী জমি দুটি জেলায় অবস্থিত হলে তৎসম্পর্কে কোন জেলার আদালতে মামলা দায়ের করতে হবে? দুটি জেলায় হলে ও একটিতে। ঠিক 17 আছে, 17। আমরা চলে আসি 19 ধারায়। দেখেন 19 ধারা। হ্যাঁ অবশ্যই, আসবেন না কেন? আসেন আসেন। তা- আচ্ছা দেখেন, ধারা 19 গোল্ডেন ব্যক্তি বা গোল্ডেন অস্থাবর সম্পত্তির প্রতি সাধিত ক্ষতির জন্য গোল দিবেন ক্ষতিপূরণের মামলা। এ জায়গা দুইটা বিষয়ে ক্ষতিপূরণের মামলা কি কি? ব্যক্তি আর অস্থাবর সম্পত্তি। ব্যক্তি আর বাস্তব সম্পত্তি। suits for compensation for wrongs to person or property। আমি অলরেডি ব্যাখ্যা করেছি। দেখেন ব্যক্তির ক্ষতিপূরণের মামলা কিভাবে করে। ধরেন একজন ব্যক্তির নামে আপনি মানহানিকর বক্তব্য প্রদান করেছেন, মানহানিকর বক্তব্যটা প্রদান করেছেন ঢাকায়। এখন ওই ব্যক্তিটার বাড়ি ধরেন চট্টগ্রাম, আর যে মানহানিকর বক্তব্য প্রদান করেছে তার বাড়ি ধরেন গোপালগঞ্জ, তার বাড়ি গোপালগঞ্জ। তাহলে 19 ধারার মামলা দুইটা থিওরি, এক হলো ঘটনা ঘটছে যে জায়গায় সেই জায়গায়, অথবা বিবাদী যে জায়গায় বাস করে সেই জায়গায়। এই জায়গায় বাদীর বসবাসের স্থান অপ্রাসঙ্গিক। তাহলে ঘটনাটা যার যার বিপক্ষে আপনি মানহানিকর বক্তব্য দিচ্ছেন তার বাড়ি চট্টগ্রাম হইলেও আপনি বিবৃতিটা দিচ্ছেন কোথায়? ঢাকাতে। ঢাকাতে, তাহলে মামলা সে করবে ঢাকাতে, অথবা দেখবে আশা যে বিবাদী যে তার বাড়ি হচ্ছে কোথায়? গোপালগঞ্জ। তাহলে করা যাবে ঢাকাতে অথবা কি গোপালগঞ্জ। এখন যদি এরকম হয় যে 10 জনে মিলে বাজে কথা বলছে, তাহলে 10 জনের বাড়ি যদি 10 জায়গা হয়, তাহলে ওই 10 জায়গার যে কোনো এক জায়গায় মামলা দায়ের করা যাবে। বুঝতে পারছেন? আচ্ছা আমরা একটু পড়ি। দেখেন, suits for compensation for wrongs to person or property দেওয়ানি কার্যবিধি 19 ধারায় বলা হয়েছে, কোন ব্যক্তি বা কোনো অস্থাবর সম্পত্তির প্রতি এক আদালতের, আন্ডারলাইন করবেন, এখতিয়ার স্থানীয় সীমারেখার মধ্যে ক্ষতি সাধন করা হলে এবং বিবাদী অন্য আদালতের এখতিয়ারের সীমারেখার মধ্যে বসবাস করলে বা ব্যবসা করলে বা লাভজনক কাজ করলে বাদী এই দুই আদালতের যে কোনো একটিতে ক্ষতিপূরণের মামলা দায়ের করতে পারবে। মানে তার যে শুধু বসবাস করতে হবে তা না, সে ধরেন চাকরি করে খুলনাতে, বাস করে আর এক জায়গায়, দুই জায়গায় যে কোনো এক জায়গায় মামলা দায়ের করা যাবে। হ্যাঁ হবে, সমস্যা কি? বুঝতে পারছেন? যে জায়গায় বাস করে, ব্যবসা করে, অথবা কি লাভজনক কাজ করে। দেখেন আচ্ছা 19 ধারায় ক্ষতিপূরণের মকদ্দমা 19 ধারায় ক্ষতিপূরণের মকদ্দমা দায়ের স্থান সম্পর্কে আলোচনা করা হয়েছে। যেখানে ক্ষতি সাধিত হয়েছে সেখানে, বা যেখানে বিবাদী বসবাস করে, ব্যবসা করে বা লাভজনক কাজ করে সেখানে মকদ্দমা দায়ের করা যেতে পারে। দুই ধরনের মকদ্দমা দায়ের স্থানের ক্ষেত্রে 19 ধারা প্রযোজ্য হবে। একটা হলো কোনো কি ব্যক্তির প্রতি, আর একটা হলো কি অস্থাবর সম্পত্তির প্রতি যদি ক্ষতিপূরণের মামলা দায়ের করা করতে হবে। ব্যক্তির প্রতি ক্ষতি সাধন মানে বোঝানো হচ্ছে ধরেন একটা মানহানি হতে পারে, এটা শারীরিক কোনো জখম হতে পারে। আর অস্থাবর সম্পত্তির ক্ষতি সাধন তো বুঝেনি। আচ্ছা, অস্থাবর সম্পত্তির ক্ষতি সাধন ধরেন আপনার মোবাইল নিয়ে গেছে, ভেঙে ফেলছে, মোবাইলটা আসার দিয়ে কি ভেঙে ফেলছে, এখন তার বিরুদ্ধে আপনি ফৌজদারি মামলা তো করতেই পারেন, ওই যে মিসচিপির মামলা। আর আমি আমার ওই মোবাইল যে ভাঙছে আমি ক্ষতিপূরণও চাই, তাহলে আমাকে মামলা করতে হবে দেওয়ানি মামলা। তো চলে আসি। দেখেন 19 ধারা প্রযোজ্য হতে হলে নিম্নলিখিত শর্ত পূরণ করতে হবে। 1, ক্ষতিপূরণের মকদ্দমা হতে হবে। 2, এমন ক্ষতি কি সাধিত হতে হবে কোনো ব্যক্তির প্রতি বা কোনো অস্থাবর সম্পত্তির প্রতি। বাদীর প্রতি ক্ষতি সাধনের স্থান বা বিবাদীর বসবাস বা ব্যবসা পরিচালনার স্থান হতে ভিন্ন ভিন্ন আদালতের এখতিয়ারাধীন হতে হবে। অর্থাৎ বাদীর প্রতি ক্ষতি সাধিত হতে হবে এক আদালতের স্থানীয় সীমারেখার মধ্যে, এবং বিবাদী অন্য আদালতের এখতিয়ারের সীমারেখার মধ্যে বসবাস করবে বা ব্যবসা করবে বা লাভজনক কাজ করবে। এত কথা দিয়ে আমাদের কাজ নাই, মূল কথা সিম্পল, যে জায়গায় ঘটনা ঘটছে সেই জায়গায় মামলা হবে, আর বিবাদী যে জায়গায় বাস করে সেই জায়গায় সেম জায়গায় সেম জায়গায়, তার তো আর নাই।
দেখেন, সেক্ষেত্রে বাদী তার স্থান অনুযায়ী যে আদালতের স্থানীয় সীমারেখার মধ্যে ক্ষতি সংঘটিত হয়েছে সেখানে, বা যে আদালতের স্থানীয় সীমারেখার মধ্যে বিবাদী বসবাস করে, ব্যবসা করে, ব্যক্তিগত লাভের জন্য কাজ করে, সেই আদালতের মকদ্দমা দায়ের করতে পারবে। চট্টগ্রামে বসবাসরত আরিফ বদরুলকে ঢাকাতে মারধর করেছে। আরিফ সাহেবের জেলা কোনটা? চট্টগ্রাম। আর উনি মারধর করছে কারে? বদরুল। কোথায়? ঢাকাতে। উক্ত মারধরের কারণে ক্ষতি সাধনের জন্য বদরুল ক্ষতিপূরণের মামলা কোথায় করবে বলেন তো? ঘটনা ঘটছে ঢাকা, আর বিবাদী বাস করে কোথায়? চট্টগ্রামে। তা ঢাকা অথবা চট্টগ্রামে যে কোনো এক জায়গায় করতে পারবে, ঢাকা অথবা চট্টগ্রামে। যেহেতু ব্যক্তির প্রতি ক্ষতি সাধিত হয়েছে, সেহেতু 19 ধারা অনুসারে আদালতের এখতিয়ার নির্ধারণ করতে হবে, এবং এই ক্ষেত্রে ক্ষতি সাধনের স্থান তথা ঢাকাতে, বা বিবাদী বসবাসের স্থান তথা চট্টগ্রামের ক্ষতিপূরণের মোকদ্দমা দায়ের করতে পারে। বুঝতে পারছেন? এখন একটা বিষয় বোঝা দরকার, তাহলে ক্ষতিপূরণ, 19-এর ক্ষতিপূরণ আর 16-র ক্ষতিপূরণের মধ্যে পার্থক্য কি? 16-র ক্ষতিপূরণটা হলো স্থাবর সম্পত্তির ক্ষতিপূরণ, স্থাবর সম্পত্তি যে জায়গায় মামলা সেই জায়গায়। আর 19-এর ক্ষতিপূরণটা হলো ব্যক্তি অথবা কি অস্থাবর সম্পত্তি, এই জায়গায় মামলা হবে যে জায়গায় ঘটনা ঘটছে সেই জায়গায়, অথবা বিবাদী যে জায়গায় বাস করে সেই জায়গায়। বুঝতে পারছেন? 20 20 তো এখনো পড়ি নাই। তো এটার দেখেন, তারপরও এখানে একটা পার্থক্য এতটুকুই, যে আমি একটা পড়া পড়ি, দেখেন। স্থাবর সম্পত্তির প্রতি ক্ষতি সাধিত ক্ষতির জন্য ক্ষতিপূরণের মকদ্দমার স্থান নিয়ে 16 ধারার অনুচ্ছেদে আলোচনা করা হয়েছে। এই ক্ষেত্রে যে স্থানে উক্ত স্থাবর সম্পত্তি অবস্থিত সেখানে মকদ্দমা দায়ের করতে হবে। অন্যদিকে 19 ধারা ব্যক্তি ও অস্থাবর সম্পত্তির প্রতি ক্ষতি সাধনের জন্য ক্ষতিপূরণের মকদ্দমা দায়ের স্থান নিয়ে আলোচনা করা হয়েছে। এই ক্ষেত্রে যেখানে ক্ষতি সাধিত হয়েছে সেখানে, অথবা যেখানে বিবাদী বাস করে, ব্যবসা করে বা লাভজনক কার্য করে, সেখানে মকদ্দমা দায়ের করতে হবে। যেমন দেখেন, স্থাবর সম্পত্তিতে অনধিকার প্রবেশজনিত ক্ষতি বা অনুমোদন ব্যতীত স্থাবর সম্পত্তি খননজনিত ক্ষতি। আপনার বাসায় একজন অনধিকার প্রবেশ করবে, এখন অনধিকার প্রবেশ তো ডেফিনেটলি একটা ফৌজদারি অপরাধ। সেই সাথে সাথে আপনি বলতে পারেন যে অনধিকার প্রবেশ করে আমি দেওয়ানি মামলাও করতে পারি, সেটা হলো কি ক্ষতিপূরণের মামলা। যেহেতু স্থাবর সম্পত্তিতে অনধিকার প্রবেশ করেছে, তাহলে আমি এই ক্ষতিপূরণের স্থাবর সম্পত্তি সম্পর্কিত ক্ষতিপূরণের মামলাটা যে জায়গায় ওই সম্পত্তিটা অবস্থিত সেই জায়গায়, অথবা অনুমোদনহীন অনুমোদনহীন সম্পত্তি খননজনিত, খনন করতেন এক জায়গায় যেয়ে তার জমি কি করছেন, পুকুর খনন করে ফেলছেন, বাট ওই জায়গার মালিক তো আপনি না, তাহলে সেই ক্ষেত্রেও ক্ষতিপূরণের মামলা জমি যে জায়গায় সেই জায়গায় দেওয়ানি আদালতে দায়ের করতে হবে। বুঝতে পারছেন? আর 19-এর ক্ষতিপূরণ হলে কি ক্ষতিপূরণ? ব্যক্তি বা অস্থাবর সম্পত্তির ক্ষতিপূরণ। আচ্ছা, আপনি ঢাকা যাচ্ছিলেন, ধরেন পদ্মা সেতুর ওই জায়গায় কিছু দুর্বৃত্তরা, তাদেরকে আপনি চিনেন, ধরেন তারা আপনার গাড়ির গ্লাস টিলাস ভেঙে ফেলছে। এখন তাদের বিরুদ্ধে তো ফৌজদারি মামলা দায়ের করা যায়, সেটা অন্য প্রসঙ্গ, কিন্তু দেওয়ানি মামলা গ্লাস টেলাস এগুলোর ক্ষতিপূরণ, বা আপনি যে ভয় পাইছেন, এই ক্ষতিপূরণ রিলেটেড মামলা করতে হবে কোথায়? ওই পদ্মা সেতু যে জায়গায় অবস্থিত ওই জায়গায়, অথবা ওই দুর্বৃত্তরা যে জায়গায় বাস করে সেই জায়গায়। কাহিনী বুঝতেন? আচ্ছা, আমরা 20 ধারাটা একটু করে ফেলি। 20 ধারা অন্যান্য মামলা সেখানে দায়ের করতে হবে যেখানে বিবাদী বসবাস করে বা মকদ্দমার কারণ উদ্ভব হয়। এছাড়া যে অন্যান্য মামলা আছে 16, 17, 18, 19 ছাড়া যদি অন্য কোনো ধরনের মামলা হয়ে থাকে, সেই মামলার আঞ্চলিক এখতিয়ার নির্ধারণ করতে হবে কত ধারা বিধান অনুসারে? 20 ধারার বিধান অনুসারে। আর 20 ধারার বিধান হুবহু কিসের মতো? 19-এর মতো, মানে যে জায়গায় ঘটনা ঘটছে সেই জায়গায়, অথবা বিবাদী যে জায়গায় বাস করে সেই জায়গায়। দেখেন, দেওয়ানি কার্যবিধি 20 ধারায় বিধান করা হয়েছে যে সকল মামলার ক্ষেত্রে দেওয়ানি কার্যবিধি 16 থেকে 19 ধারার উল্লেখিত বিধান প্রযোজ্য হয় না, সেই সকল অন্যান্য মকদ্দমার ক্ষেত্রে বিবাদী যেখানে বসবাস করে বা যেখানে মকদ্দমার কারণ উৎপত্তি হয় সেখানে মকদ্দমা দায়ের করতে হবে। সুতরাং সুতরাং দেখেন, যেখানে বিবাদী বসবাস করে বা ব্যবসা পরিচালনা বা ব্যক্তিগত লাভের জন্য কোনো কাজ করে সেখানে মকদ্দমা দায়ের করতে হবে, অথবা যে ক্ষেত্রে একাধিক বিবাদী থাকে সেই ক্ষেত্রে তাদের প্রত্যেকে বা যে কোনো একজন যেখানে ব্যবসা করে, এটা মোটামুটি ব্লাবলা একই কথা, যে জায়গা ঘটনা ঘটছে সেই জায়গা আর যে জায়গা বাস করে সে জায়গা। এইটুকু মনে রাখেন, এত পেঁচাপেচিদের কাজ নাই। আমরা বিগত উদাহরণটা দেখি, দেখেন উদাহরণ।
সোজা। 19 হইলে 19 হইলে ব্যক্তি অথবা অস্থাবর সম্পত্তির ক্ষতিপূরণ। হ্যাঁ হ্যাঁ। হুম। এগুলোর ভিতরে যা পড়বে তাই। আচ্ছা, এখন কোনটা পড়বে না সেটা আগে দেখি। দেখেন, একটু পরে দেখেন। এই দেখেন, এই এটা দেখেন, এটা দেখেন। এ ঢাকার ব্যবসায়ী। এ ঢাকার কি ব্যবসা, মানে তার বাড়ি কোথায়? ঢাকা। বি চট্টগ্রামে ব্যবসা করে। তাহলে বি ব্যবসা করে কোথায়? চট্টগ্রামে। বি ঢাকাতে তার এজেন্টের মাধ্যমে এর পণ্য কিনেছে। বির বাড়ি তো চট্টগ্রাম, বাট বি পণ্য কিনেছে কার? এর পণ্য ঢাকা থেকে। এবং এ কে অনুরোধ করেছে বাংলাদেশ বিমানে ডেলিভারি করতে। বি বদরুল বলতেছে যে ভাই, আরিফ ভাই আপনি তো ঢাকা থাকেন, আপনি বাংলাদেশ বিমানে এই পণ্যগুলো কি পাঠাই দেন। আরিফ সেই অনুযায়ী ডেলিভারি করেছে। আরিফ সাহেব তো বাংলাদেশ বিমানে পণ্য ডেলিভারি করে ফেলতে। এ বি এর বিরুদ্ধে ঢাকাতে বা চট্টগ্রামে মকদ্দমা দায়ের করতে পারে। এখন এই উদাহরণ করে আপনার মনে হবে যে জায়গায় মামলা কেন করবে। মামলা কেন করবে? মামলা কেন করলো? যে আরিফ জিনিসপত্র পাঠাই দিছে, কিন্তু চট্টগ্রাম থেকে বদরুল টাকা পয়সা পাঠায়নি। বদরুল কি টাকা পয়সা পাঠায় নাই। তাহলে এটা কি মামলা? অর্থ আদায়ের মামলা। ধরেন যে টাকা, এই জায়গা তো মামলা করবে কি আরিফ সাহেব না? তাহলে আরিফ সাহেব তো এটা অর্থ আদায়ের মামলা করবে, যে আমি যে পণ্য পাঠাই দিয়েছি আমার অর্থ আদায়ের মামলা করতে হবে, যে অর্থ আমার পরিশোধ করা হোক। তো অর্থ আদায়ের মামলা তো ডেফিনেটলি স্থাবর সম্পত্তির মামলা না। অর্থ আদায়ের মামলা তো 19 ধারায় পড়ে না। 19 ধারায় তো কি ক্ষতিপূরণ। ক্ষতিপূরণ ব্যক্তি বা ক্ষতিপূরণ। তো এটা হলে কি মামলা? এই 16 থেকে 19 পর্যন্ত যা আছে তার মধ্যে কি এটা করতেছে না। তাহলে আমি এই অর্থ আদায়ের মামলাটা কোথায় করব ভাই? ঘটনা ঘটছে কোথায়? ঢাকাতে। পণ্য পাঠাইছি ঢাকায়, আর সে টাকা পয়সা দিচ্ছে না। তার বাড়ি কোথায়? চট্টগ্রামে। তাহলে মামলা করবো কোথায়? ঢাকা অথবা চট্টগ্রাম। বুঝতে? এটা 20 ধারায়। কারণ অর্থ আদায়ের মামলা অস্থাবর সম্পত্তি, ঠিক আছে, বাট ক্ষতিপূরণ তো না। এ জায়গা তো আমি যে যা হারাইছি, যা পাই তাই সেটা আদায়ের মামলা আমি দায়ের করতে চাই। তাহলে এটা 16, 17, 18 স্থাবর, আর 19 হলো অস্থাবর সম্পত্তি, হইলো সেটা কি ক্ষতিপূরণ। তাহলে এটা আসবে কততে? 20-এ। বুঝলেন? আমরা আমরা অনেকে এই 20 ধারা বুঝি না, যে ভাবি যে 16, 17, 18, 19, 20, 19 তো বুঝলাম, 20টা আসলে কি? 20টা হলে যে বললাম যে আপনি যে অর্থ আদায়ের মামলা আঞ্চলিক এখতিয়ার কিভাবে নির্ধারণ করবে। আপনি দেখেন 16, 17, 18 কোনোটাই পড়ে না, 19-এও পড়ে না। কারণ 19 হলো শুধুমাত্র কি ক্ষতিপূরণ। তাহলে অর্থ আদায়ের মামলার আঞ্চলিক এখতিয়ার নির্ধারণ কিভাবে হবে? কি দ্বারা? যে যদি মানে সে পাঠাইছে, তো ওখানে যে রিসিভ না করে আবার চলে আসে, ব্যাংকে চলে আসে, তার যে একটা ক্ষতি হয়েছে, সেটা হলো 19 ধারা। জি, ক্ষতিপূরণ হইলেই 19। ক্ষতি অস্থাবর সম্পত্তির ক্ষতিপূরণ হইলে 19। আর অস্থাবর সম্পত্তির ক্ষতিপূরণ ছাড়া অন্য ক্ষেত্রে হবে কত? 20। যদি না বুঝি স্যার 19 20 দিয়ে দিলাম, আর 19 মাস আয় হবে। কে বুঝবেন না কেন? আমি তো এই জায়গায় বুঝাই দিলাম। ধরেন আপনারা তামাদি আইন পড়ে এসেছেন। এখন তামাদি আইনের 84 ধারায় আছে আইনজীবী মক্কেলের কাছ থেকে টাকা আদায়ের জন্য মামলা করতে পারবে কয় বছরের মধ্যে? মনে আছে? 3 বছর। মানে মক্কেল টাকা দেয় নাই কারে? আইনজীবীর। এখন আইনজীবীর আবার মামলা করতে হবে এই টাকা আদায়ের জন্য। তাহলে এই মামলাটার আঞ্চলিক এখতিয়ার কিভাবে নির্ধারিত হবে? কিভাবে নির্ধারিত হবে? অর্থ আদায়ের মামলা 3 বছরের মধ্যে করতে হবে। আমি দেখবো যে টাকা দেয় নাই, ধরুন আমি আইনজীবী হলো গোপালগঞ্জ কোর্টের, তাহলে আমি মামলা করতে পারবো গোপালগঞ্জ কোর্টে, অথবা আমার মক্কেলের বাড়ি হলো কক্সেস বাজার। কোথায় করতে হবে? কক্সেস বাজার অথবা কোথায়? গোপালগঞ্জের আদালতে। বুঝতে পারছেন? কারণ এটা আমি ক্ষতিপূরণের মামলা করিনি, এটা হলো আমি অর্থ আদায়ের মামলা। আশা করি বুঝতে পারছেন। দেখেন যে 19 ধারায় ব্যবহৃত ক্ষতি সাধনের স্থান এবং 20-এর গ ধারায় ব্যবহৃত মকদ্দমার কারণ উদ্ভবের কজ অফ অ্যাকশন মূলত এক এবং অভিন্ন। তবে 16 থেকে 19 ধারা অনুসারে মকদ্দমা দায়েরের স্থান নির্ধারণ করা যায় না। সেই ক্ষেত্রে 20 ধারা প্রযোজ্য হবে। যে ক্ষেত্রে 16 থেকে 20-এর মধ্যে কোনোটাই পড়তেছে না, তখন ওটা আমার ফেলাইতে হবে কততে? 20-এ। এবং মকদ্দমার কারণ উদ্ভবের স্থানে মকদ্দমা দায়ের করা যাবে। সো অনলাইন অফলাইন যারা আমার সামনে আছেন বা অনলাইনে আছেন, 16 থেকে 20 কেউ যদি বুঝে না থাকেন প্রশ্ন করেন প্লিজ, যে কোনো বুঝছি প্রশ্ন। স্যার। স্যার 20-এর একটা উদাহরণ আর একটা উদাহরণ দিবেন স্যার কাইন্ডলি। 20-এর আর একটা উদাহরণ হচ্ছে চুক্তি বাস্তবায়নের মামলা।
সুনির্দিষ্ট প্রতিকার আইনের অধীন আপনি একটা চুক্তি করছেন, সেই চুক্তিটা হচ্ছে যে ধরেন আপনি আপনি কানুন সাহেব, আপনার বাড়ি নীলফামারী, আমি সনি খান, আমার বাড়ি ঢাকা, আমার বাড়ি গোপালগঞ্জ। এখন আপনি আপনার সাথে আমার কিছু চুক্তি হয়েছে, আপনি গোপালগঞ্জ আসছিলেন, আপনি নীলফামারী থেকে আমাকে কিছু দুষ্প্রাপ্য প্রকৃতির মূর্তি পাঠাবেন। চুক্তি হয়েছে, আপনি বিক্রি করতে চাইছেন, আমি কিনতে চাইছি। এখন আপনি আমাদের মধ্যে গোপালগঞ্জ চুক্তি হলো, হওয়ার পরে আপনি প্রাথমিক চুক্তি হওয়ার পরে আপনি নীলফামারী চলে গেলেন। আমি যে টাকা পয়সা ছিল মূর্তি বাবদ, আমি টাকা পয়সা দেওয়ার জন্য রেডি বা পাঠাই দিছি। এখন আপনি আমার এই মূর্তি আর পাঠাচ্ছেন না, মূর্তি আর কি পাঠাচ্ছেন না, তাহলে আমি এখন মামলা করব সুনির্দিষ্ট প্রতিকার আইনের স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট, চুক্তি বাস্তবায়নের মামলা। এই মামলাটা চুক্তি বাস্তবায়নের মাধ্যমে আমি আদালতে বলবো যে আমি টাকা পয়সা কিছু চাই না, আমার ওই মূর্তি কি দেওয়া হোক, না হলে আমার অপরিণীয় ক্ষতি হয়ে যাবে। তাহলে এই মামলাটা আমি করব কোথায় ভাই? এটা স্থাবর সম্পত্তিও না, 16, 17, 18-তে পড়তেছে না। আবার এটা 19 দ্বারা স্থাবর সম্পত্তির ক্ষতি, অস্থাবর সম্পত্তির ক্ষতিপূরণও না। আমি চাচ্ছি ওই অস্থাবর সম্পত্তিটা আমারে দেওয়া হোক, আমারে দেওয়া হোক। তাহলে এই জায়গায় আমার আঞ্চলিক একটা নির্ধারণ করতে হবে কত দাঁড়ায়, 20 দাঁড়ায়। তাহলে আমি মামলা করব, চুক্তি ভঙ্গ হয়েছে গোপালগঞ্জে, হয় গোপালগঞ্জে অথবা আপনার বাড়ি হচ্ছে কোথায়, নীলফামারী। এই দুই আদালতের যে কোনো এক জায়গায়। ধন্যবাদ স্যার। এবং নামাজের বিরতি। ধন্যবাদ। তো আমরা ক্লাস শুরু করি। দেখেন ধারা 21, এখতিয়ারের আপত্তি। এখতিয়ারের আপত্তি, অবজেকশন টু জুরিসডিকশন। মানে আমরা এতক্ষণ পর্যন্ত যে 16 থেকে 20 পর্যন্ত যে মামলা একাধিক জায়গায় দায়ের করা যায়, ধরেন বিশেষ করে একটা মামলা এক জায়গায় দায়ের করছে, এখন বিবাদী এসে বলতেছে যে মামলা এই জায়গায় হবে না, মামলা গোপালগঞ্জ সহকারী জজের কাছে হবে না, মামলা হওয়া উচিত নড়াইল সহকারী জজের কাছে। এই যে আপত্তিটা, এই আপত্তিটা জানাইতে হবে কত ধারায়, 21 ধারায়। 21 ধারায় দেখেন, যে আদালতে, আন্ডারলাইন করবেন, প্রথমে মকদ্দমা দায়ের করা হয় সেই আদালতে প্রথম সম্ভাব্য সুযোগে এবং বিচার্য বিষয় নির্ধারণ করার সময় বা তার পূর্বে, তাহলে আদালতের এখতিয়ার সম্পর্কিত কোনো আপত্তি উত্থাপন করতে হবে। তাহলে এখানে দুইটা জিনিস দেখেন, যে এখতিয়ার সম্পর্কে আপত্তি জানাতে হবে, এখতিয়ার সম্পর্কে আপত্তি জানাতে হবে যে আদালতে মামলাটা দায়ের করা হয় সে আদালতে, উচ্চ আদালত না কিন্তু। যে আদালতে ধরেন সহকারী জজের কাছে যদি মামলা করে, তাহলে আপত্তি কার কাছে, সহকারী জজের কাছে। কখন করতে হবে, প্রথম সম্ভাব্য সুযোগে বা বিচার্য বিষয় নির্ধারণ করার সময় অথবা তার পূর্বে। যদি তা না করা হয় এবং ন্যায় বিচারের উদ্দেশ্য ব্যাহত না হলে অনুকূল দেন আপিল বা রিভিশন আদালত মামলা দায়েরের স্থান সম্পর্কে কোনো আপত্তি মঞ্জুর করবে না। আপনি আপত্তি করার দরকার 21 ধারায়, যে আদালতে মামলা দায়ের করেছে সে আদালতে যদি আপনি আপত্তি না করেন, পরে যাই আপিল বা রিভিশন আদালতে যাই বলতেছেন যে ওনার এই মামলাটা হওয়া উচিত ছিল যে জায়গায় হয়েছে সে খুলনায় না হয়ে হওয়া উচিত ছিল হচ্ছে আপনার ঝিনাইদহ, তখন আপিল বা রিভিশন আদালত এই বিষয়ে কোনো সিদ্ধান্ত আপনারে দিবে না। বুঝতে পারছেন? তবে ওই যে ফৌজদারিতে আছে সরল বিশ্বাস, আর এই জায়গায় আছে ন্যায় বিচার। দেখেন, কিন্তু ন্যায় বিচার ব্যাহত হলে এবং ন্যায় বিচারের স্বার্থে আপিল বা রিভিশনের সময় আদালত এখতিয়ার সম্পর্কে আপত্তি গ্রহণ করতে পারে। তবে যদি কি হয়, ন্যায় বিচার ব্যাহত হয়, তাহলে আপিল বা রিভিশন আদালত এখতিয়ার সম্পর্কে আপত্তি গ্রহণ করতে পারে। দেখেন, আঞ্চলিক এখতিয়ার বা আর্থিক এখতিয়ার সম্পর্কিত আপত্তি আপিল বা রিভিশন আদালত গ্রহণ করতে পারে যদি নিম্নলিখিত গোলদেন 3টি শর্ত পূরণ হয়। কি কি 3টা শর্ত? আপনাদের না থাকলে সমস্যা নাই, শুনেন, এটা দরকার নাই, শুনেন আগে, শুনেন, যেটা নাই শুনেন, কথা এত দরকার নাই। যে আদালতে প্রথমে যেটা দরকার সেটা আমি লেখাই দিই, বা যেটা বেশি দরকার সেটা সিটি দিই, বাট এটা আপনার দরকার নাই। যে আদালতে প্রথম মকদ্দমা দায়ের করা হয় সে আদালতে বিষয় আপত্তি উত্থাপন করা হয়েছে, অর্থাৎ আপিল বা রিভিশন আদালত শুনবে পরে, আগে দেখবে যে আপনি কি আগে 21 ধারায় আগে আবেদন করছিলেন কিনা। 21 ধারায় আবেদন করার পরে যদি আপনি আপিল বা রিভিশন আদালতে বলেন তাহলে সেটা তারা শুনতে পারে। কিন্তু আপনি যদি 21 ধারায় আগে আবেদন করেন নাই, সরাসরি আপিল বা রিভিশনের কাছে গেছেন, তাহলে কিন্তু হবে না। যে প্রথম সম্ভাব্য সুযোগে বা যে ক্ষেত্রে বিচার্য বিষয় নির্ধারণ করা হয়েছিল সেই সময় বা তৎপূর্বে এমন আপত্তি উত্থাপন করা হয়েছিল, এবং আপত্তিতে আপনি করেছিলেন কখন,
প্রথম সম্ভাব্য সুযোগে বা বিচার বিষয় নির্ধারণের সময় অথবা তার পূর্বে। এবং যে ক্ষেত্রে এখতিয়ার বিষয়ে আপত্তি গ্রহণ না করলে ন্যায় বিচারের উদ্দেশ্য কি হতে পারে, ব্যর্থ হতে পারে। এখন শুনেন, আমরা যদিও 7th এডিশন আমি পড়াচ্ছি, এই জায়গা এমন না যে আপনাদের নতুন বই কেনা লাগবে, নতুন বই কেনার কোনোই দরকার নাই। এই জায়গার সাথে পুরাতন বইয়ের পঞ্চম সংস্করণের 90% মিল আছে, 10% যেটুকু মিল আছে সেটুকু তো আমি এর আগেই মানে আপনাদের যতটুকু দরকার লেখাই দিব। বুঝতে পারছেন? তো এটার জন্য আপনাদের চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। তো তাহলে আমি এখান থেকে 21 ধারা থেকে কি মনে রাখবো? 21 ধারা থেকে মনে রাখবো যে এখতিয়ারের বিষয়ে আপত্তি কত ধারায়? 21 ধারায়। কখন দিতে হবে? প্রথম বা সম্ভাব্য সুযোগে বা বিচার্য বিষয় নির্ধারণের সময় অথবা তার পূর্বে। আপিল বা রিভিশন আদালত কি এটা শুনবে? শুনবে না, তবে ন্যায় বিচার ব্যাহত হলে শুনতে পারে। তবে আগে উনি দেখবে যে আপনি কি 21 ধারায় আবেদন করেছিলেন এবং আবেদনটা কি প্রথম সম্ভাব্য সুযোগে বা বিচার্য বিষয় গঠনের আগে বা পূর্বে করেছিলেন কিনা। জি, না কাটেন না, যা আছে তাই, কাটার কাম নাই। জি জি। আচ্ছা, কপাল প্লাস্টিক হয়ে গেছে, আস্তে আস্তে আমরা প্লাস্টিক হয়ে গেছে। দেখেন সেলফ প্র্যাকটিস, দেখেন সেলফ প্র্যাকটিস দেখেন ভাই। এভরি সুট 2 নম্বর প্রশ্নটা দেখেন, এভরি সুট শ্যাল বি ইনস্টিটিউট ইন দ্য কোর্ট অফ দ্য লোয়েস্ট গেট কম্পিটেন্ট টু ট্রাই ইট। প্রতিটি দেওয়ানি মামলা বিচার করার ক্ষমতা সম্পন্ন সর্বনিম্ন স্তরের আদালতে দায়ের করতে হবে। কত ধারা? 15 ধারা। এটা তো আপনারা জানেন। এখানে মোটামুটি যে প্রশ্ন আছে 16, 17, 18, 19, 20 ভালোভাবে পড়লে বুঝতে পারবেন। 10 নম্বর প্রশ্ন আপনাদের বইয়ের সাথে, এটা বইতে আছে, প্রথম বইতেও আছে। বন্ধকি সম্পত্তি বন্ধকের ক্ষেত্রে, স্থাবর সম্পত্তি বন্ধকের ক্ষেত্রে সম্পত্তি খালাসের অধিকার হরণ ফরক্লোজার বা বন্ধকি সম্পত্তি বিক্রয় বা উদ্ধারের মামলা দায়ের করতে হবে কোথায় বলেন তো? যে জায়গায় স্থাবর সম্পত্তি স্থাপিত সেই জায়গায়, আর যে জায়গায় ঘটনা ঘটেছে এই জায়গায়, যেখানে স্থাবর সম্পত্তি অবস্থিত সেখানে, অথবা মোকদ্দমার আংশিক বা সম্পূর্ণ কারণ উৎপত্তি হয়েছে সেখানে। তারপরে যদি দেখি যে স্থাবর সম্পত্তি অনিষ্ট সাধনের জন্য ক্ষতিপূরণের মামলা, আপনাদের পুরাতন বইতে নাই। স্থাবর সম্পত্তি ক্ষতিপূরণের মামলা কোথায়? যে জায়গায় সম্পত্তি স্থাবর সম্পত্তি অবস্থিত সে জায়গায়। যদি বলতো অস্থাবর সম্পত্তি ক্ষতিপূরণের মামলা, তাহলে চলে যেত কত ধারায়? 19 ধারায়। ধন্যবাদ, এই তো বুঝে গেছেন। তারপরে দেখেন, 2 বা ততোধিক আদালতের এখতিয়ারাধীন অবস্থিত স্থাবর সম্পত্তিতে ক্ষতি সাধিত ক্ষতির জন্য ক্ষতিপূরণের মামলা করতে মকদ্দমা দায়ের করা যাবে উক্ত সম্পত্তি যে কোনো অংশ বা আদালতের এখতিয়ারাধীন যে কোনো আদালতে। মানে 2 আদালতের মধ্যে যদি হয় তাহলে কোথায়? 2 জায়গার যে কোনো আদালতে। 14 নম্বর প্রশ্নটা একটু দেখেন, স্থাবর সম্পত্তির ক্ষেত্রে 2 বা অধিক আদালতের মধ্যে কোন আদালতের আঞ্চলিক এখতিয়ারের মধ্যে জমিটি অবস্থিত তা অনিশ্চিত হলে, তাহলে কি হলে মকদ্দমা দায়ের করা যায় উক্ত আদালতের মধ্যে যে কোনো একটিতে। 15 নম্বরটা দেখেন, ব্যক্তি বা অস্থাবর সম্পত্তির ক্ষতিপূরণের ক্ষতির জন্য মকদ্দমা। ব্যক্তি বা অস্থাবর সম্পত্তি কত ধারা? 19 ধারা। এ তো পেরে যাবেন ইনশাল্লাহ। তারপরে দেখেন 19 নম্বর প্রশ্নটা, এ চট্টগ্রামে বসবাস করে। ঢাকাতে এ বি এর বিরুদ্ধে মানহানিকর বক্তব্য প্রকাশ করছে। এ বাস করে চট্টগ্রামে, বাট সে মানহানিকর বক্তব্যটা দিচ্ছে কোথায়? ঢাকায়। বি এর বিরুদ্ধে মামলা করবে কোথায়? চট্টগ্রাম অথবা ঢাকায়। কত ধারায় আঞ্চলিক এখতিয়ার? 19 ধারা। 19 মানহানিকর বক্তব্য যে ক্ষতিপূরণের মামলা আর কি, 19। 24 নম্বর প্রশ্নটা আমরা একটু আপনাদের বইতে অথবা নাই পুরাতন বইতে, আদালতের এখতিয়ার বিষয়ে আপত্তি উত্থাপন করতে হবে আছে। এখতিয়ার বিষয়ে আপত্তি উত্থাপন করবে কোথায়? যে আদালতে মামলা চলমান আছে, আদি আদালতে বা ইন দা কোর্ট অফ ফার্স্ট ইনস্ট্যান্স। আদি আদালতে বলে ইন দা কোর্ট অফ ফার্স্ট ইনস্ট্যান্স। তারপরে দেখেন, আদালতের এখতিয়ার বিষয়ে আপত্তি করা যায় কখন? প্রথম সম্ভাব্য সুযোগে বিচার্য বিষয় নির্ধারণের সময় অথবা তার পূর্বে। 26 নম্বরে চলে আসি আমরা, যে নিম্নলিখিত কোন শর্তে আপিল বা রিভিশন আদালত এখতিয়ার সম্পর্কিত আপত্তি গ্রহণ করতে পারে? ন্যায় বিচার ব্যর্থ হলে, প্রথম সম্ভাব্য সুযোগে আপত্তি করলে, বিচার্য বিষয় গঠনের সময় বা পূর্বে, এই বিষয়ে আপত্তি করলে উপরে সবগুলো। উপরের কি সব ঠিক আছে? আমরা তাহলে আদালতের এখতিয়ার পড়ে ফেলেছি। এই এখতিয়ারের যে বিষয়টা, এটা যদি আপনি ভালোভাবে পড়েন, এই বই থেকে পড়লেই আমাদের ওই লিখিত পরীক্ষার প্রশ্নের উত্তর শেষ। ইভেন এখান থেকে সমস্যামূলক প্রশ্ন কিলবিল 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 করে, বুঝতে পারছেন? আসতে পারে অনেক। কিভাবে? 19 ধারা থেকে আসে। 19 ধারা একটা প্রশ্ন আছে লিখিত, যখন আমরা পড়বো প্রশ্নটা আছে এরকম যে
যে চট্টগ্রামে অবস্থিত মাসুদ চট্টগ্রামের একটা দোকান থেকে ঔষধ কিনে খাওয়ার পরে ওই সেই রোগী মারা গেছে লক্ষ্মীপুরে। পরে জানা গেল যে এই যে চট্টগ্রামের যে দোকানদারে ভেজাল ওষুধ কিনে যার কাছ থেকে, তার বাড়ি ঢাকা। আর ঢাকার একটা ফ্যাক্টরিতে ওই আপনার ভেজাল ওষুধ তৈরি করা হয় আর ভেজাল ওষুধের যে আপনার যে কি বলে, যে দ্রব্যাদি কাঁচামাল সরবরাহ করা হয় তার বাড়ি কুষ্টিয়া। এখন বলতেছে যে আপনি মামলা করবেন কোথায়, লক্ষ্মীপুরে, চট্টগ্রামে, ঢাকাতে নাকি কুষ্টিয়াতে? ঠিক আছে, এই ধরনের প্রশ্ন হয়ে থাকে। যদি আপনাকে এইভাবে প্রশ্ন করে যে অস্থাবর সম্পত্তি উদ্ধার সংক্রান্ত মামলা কোথায় কোথায় হবে, তাহলে আমরা যারা এর আগে জানতাম অস্থাবর সম্পত্তি শুনলেই চলে যাবে কত, 19-এ। কিন্তু এই অস্থাবর সম্পত্তির ক্ষতিপূরণ হইলে 19, আর অস্থাবর সম্পত্তি উদ্ধার হইলে কোথায়, 16। আচ্ছা, তারপরে যদি বলি যে স্থাবর সম্পত্তির যদি ক্ষতি করে, স্থাবর সম্পত্তির ক্ষতি করলে স্থাবর সম্পত্তির ক্ষতিপূরণ সংক্রান্ত মামলা কোথায়, 16 ধারায়। সম্পত্তি যে জায়গায় মামলা সেই জায়গায়। এই ধরনের প্রশ্ন আসতে পারে। যদি আপনি আপনার কনসেপ্ট ক্লিয়ার থাকে, যাই আসুক না কেন ইনশাল্লাহ পারা যাবে। আমরা চলে আসি রেস সাবজুডিস এবং রেস জুডিকাটা। রেস সাবজুডিস এবং রেস জুডিকাটা, এটা আমরা পড়তে পড়তে প্রায় সবারই চুলদারি পেকে যাচ্ছে। রেস সাবজুডিস রেস জুডিকাটা পড়তে পড়তে তারপরেও দেখেন রেস সাবজুডিস আর রেস জুডিকাটা আসলে কাকে বলে। আমরা শুরু করে আমাদের দেওয়ানি কার্যবিধিতে রেস সাবজুডিস সম্পর্কে আলোচনা করছে 10 ধারায়, আর রেস জুডিকাটা কত, 11 ধারা। এখন প্রথমে বলি হচ্ছে রেস সাবজুডিস কাকে বলে। রেস সাবজুডিস মনে করেন যে একটা মামলার এক পক্ষ রুবেল আর এক পক্ষ হলো আসমা খানম। ওনাদের মধ্যে একটা মামলা, ধরেন রুবেল আর আসমা খানমের মধ্যে একটা মামলা অলরেডি গোপালগঞ্জ সহকারী জজ আদালতে চলমান আছে। এটা চলমান থাকা অবস্থায় রুবেল আবার এই একই বিষয় নিয়ে আর একটা মামলা করছে কোটালীপাড়া সহকারী জজ আদালতে। মানে একই বিষয় নিয়ে প্রথম মামলাটা চলতেছে কোথায়, কোটালীপাড়া সহকারী জজ আদালত, পক্ষরা একই, বিষয়বস্তু বিচার্য বিষয়ও কি এক। সেম সাবজেক্ট ম্যাটার নিয়ে রুবেল আর একটা মামলা দায়ের করছে কয়দিন পরে, সেটা হলো কোথায়, কোটালীপাড়া সহকারী জজ আদালতে। তাহলে দুইটা মামলাই চলমান থাকলে এই ক্ষেত্রে আসমা খানমের প্রতিকার হচ্ছে উনি পরবর্তী মামলাটা যে জায়গা, সেই জায়গায় কি আবেদন করবে, কি আবেদন, যে ওনার একই বিষয় নিয়ে দুইটা মামলা চলতেছে, আপনার মামলাটা আপনি কি করেন, স্থগিত করেন। এই যে পরবর্তী মামলা যে স্থগিত করার যে বিধান, এটাই বলে রেস সাবজুডিস। রেস সাবজুডিস এটা আমাদের আছে স্টে অফ সুট। স্টে অফ সুট, স্টে মানে স্থগিত করা। তাহলে কিভাবে আমি এটা সংজ্ঞায়িত করতে পারি, যে একই পক্ষগণের মধ্যে বা তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিনিধিদের মধ্যে একই বিচার্য বিষয় নিয়ে যদি দুইটা মামলা চলে, তাহলে কোন মামলাটা স্থগিত হবে, পরবর্তীতে যে মামলাটা দায়ের করছে সেই মামলাটা স্থগিত হবে, আর পূর্ববর্তী মামলার বিচার চলবে। এটা হলো রেস কি, সাবজুডিস। এখন কেন চলবে শুনেন, বাট শর্ত আছে। পক্ষগণ হইতে হবে কি একই। ধরেন রুবেল বা মাসুদ পক্ষ ছিল, এখন পরবর্তী মামলার পক্ষ রুবেলই করছে, মাসুদ নাই, মাসুদ মারা গেছে, তাহলে পক্ষ হবে কে, মাসুদের ছেলে। এই ক্ষেত্রেও রেস সাবজুডিস প্রযোজ্য হবে। আশা করি রেস সাবজুডিস বুঝতেন। রেস জুডিকাটা কাকে বলে ভাই, ও রেস সাবজুডিসের একটা বিষয় ক্লিয়ার করি। রেস সাবজুডিসের ক্ষেত্রে বিদেশি আদালতের সিদ্ধান্ত প্রযোজ্য হবে না। কেমনে, মানে ধরেন মাসুদ আর আমাদের রুবেল, ওনারা পার্টনারশিপ একই সাথে ব্যবসা করে, এখন ওনাদের ব্যবসা নিয়ে একটা মামলা ধরেন ওই ভারতের কলকাতা আদালতে চলমান আছে, ব্যবসা রিলেটেড। আবার রুবেল বাংলাদেশে এসে ঢাকার সহকারী জজ আদালতে একই বিষয় নিয়ে আরেকটা মামলা করছে। এখন এই জায়গায় মাসুদ বলতে পারবে না যে রোনার একই বিষয় নিয়ে মামলা তো আমার কলকাতা আদালতে চলমান আছে, তাহলে ঢাকার মামলাটা স্থগিত করা হোক। রেস সাবজুডিসের বিধানের ক্ষেত্রে বিদেশি আদালতের সিদ্ধান্ত প্রযোজ্য হবে না। ক্লিয়ার? এবার তাহলে আসে রেস জুডিকাটা কাকে বলে। রেস জুডিকাটা হচ্ছে একই পক্ষগণের মধ্যে একই বিচার্য বিষয় নিয়ে যদি একটা মামলা নিষ্পত্তি হয়ে যায়, পূর্ববর্তী মামলা নিষ্পত্তি হলে পরবর্তী মামলা খারিজ হবে। রেস সাবজুডিসের ক্ষেত্রে দুইটাই চলমান থাকলে স্থগিত হইতো কোনটা, পরেরটা। আর রেস জুডিকেটার ক্ষেত্রে প্রথমটা কি হয়ে গেছে, নিষ্পত্তি হয়ে গেছে, তাহলে পরে যদি একই বিচার্য বিষয় নিয়ে আবার মামলা করে, পরের মামলাটা কি হবে, খারিজ। তাহলে ওই জায়গা ছিল দুইটা চলমান, পরেরটা স্থগিত হইতো। আর এই জায়গা হচ্ছে কি বলেন, হ্যাঁ এই জায়গা হচ্ছে আপনার প্রথমটা নিষ্পত্তি হয়েছে, পরেরটা কি হবে বলেন, খারিজ। ঠিক আছে,
এবং একটা জিনিস এখানে খেয়াল করেন, রেস জুডিকাটার ক্ষেত্রে বিদেশি আদালতের সিদ্ধান্ত প্রযোজ্য। মানে যদি মাসুদ আর রুবেলের ভিতরে একটা মামলা যদি কলকাতা কোর্ট কর্তৃক নিষ্পত্তি হয়ে যায়, রুবেল মামলায় হারার পর বাংলাদেশে এসে আবার মাসুদের বিরুদ্ধে মামলা করছে, তখন মাসুদ ওই কলকাতা কোর্টের যে নকল এনে এই আদালতে দেখাতে পারে যে ওনার এই যে দেখেন আমাদের একই বিচার্য বিষয় নিয়ে একই পক্ষগণের মধ্যে মামলা কি হয়ে গেছে, নিষ্পত্তি হয়ে গেছে। তাই পরবর্তী মামলাটা আদালত যদি ওই দেখে সবকিছু বিবেচনা করে যে না জাজমেন্ট ঠিক আছে, কোনো প্রতারণা নাই, ঠিকঠাক ভাবে আনা হয়েছে, তাহলে আদালত যদি ওই জাজমেন্ট আমলে নেয় তাহলে দ্বিতীয় মামলাটা কি হয়ে যাবে, খারিজ হয়ে যাবে। তাহলে যা বোঝা গেল ভাই, রেস সাবজুডিস আছে কততে, 10 ধারায়, আর রেস জুডিকাটা কততে, 11 ধারা। রেস সাবজুডিসে দুইটা মামলাই চলমান থাকে, পরবর্তী মামলাটা কি হয়, স্থগিত হয়। আর রেস জুডিকাটায় পূর্ববর্তী মামলা কি হয়, নিষ্পত্তি, আর পরবর্তী মামলা হয় কি। বিদেশি আদালতের সিদ্ধান্ত রেস সাবজুডিসের ক্ষেত্রে প্রযোজ্য হবে না, কিন্তু বিদেশি আদালতের সিদ্ধান্ত কি রেস জুডিকাটার ক্ষেত্রে প্রযোজ্য হবে। আমাদের এই রেস সাবজুডিস আর রেস জুডিকাটা আশা করি বুঝতে পারছেন। একবার পরীক্ষায় প্রশ্ন এসেছিল যে দেওয়ানি কার্যবিধির 11 ধারায় রেস জুডিকাটা শব্দটা কয়বার ব্যবহৃত হয়েছে। 11 ধারায় রেস জুডিকাটা একবার, 11 ধারায় রেস জুডিকাটা কয়বার, একবার। জাস্ট টাইটেলেই রেস জুডিকাটা শব্দটা আলোচনা করা হয়েছে, কিন্তু রেস সাবজুডিস যদি আসে, রেস সাবজুডিস কিন্তু একবারও নাই ওই জায়গা। প্রকৃতপক্ষে আপনি যদি মূল আইন দেখেন, ওখানে বলা আছে স্টে অফ সুট, স্টে অফ সুট। আর রেস জুডিকাটারে বলে, রেস জুডিকাটারে বলে বিচারা, রেস জুডিকাটাকে বলে হচ্ছে আপনার বিচারিত, রেস জুডিকাটারে বলে কি বিচারিত, আর রেস সাবজুডিসে বলে বিচারাধীন। রেস সাবজুডিসে বলে কি বলেন, বিচারাধীন। আশা করি আমরা বুঝতে পারছি। এখন মূল আলোচনায় চলে আসি, দেখেন পেরে যাবেন। না উনি আসলে ওই আমাদের পেনাল কোড বই হারাই ফেলছে, তো এই কারণে পেনাল কোডের সময় আর আসে নাই। দেখেন হ্যাঁ আসতেছি, দেখেন এই দেখেন রেস সাবজুডিস, আচ্ছা রেস সাবজুডিস এবং রেস জুডিকাটা আমরা একটু চলে আসি। দেখেন যে ক্ষেত্রে দেওয়ানি আদালত, যে ক্ষেত্রে দেওয়ানি আদালত দেওয়ানি মোকদ্দমার বিচার করতে পারে না, দেওয়ানি কার্যবিধির 9 ধারায় বলা যায়, 9 ধারা অনুযায়ী বলা যায় দেওয়ানি আদালত সকল প্রকার দেওয়ানি মোকদ্দমার বিচার করতে পারে। দেওয়ানি কার্যবিধির যে 9 ধারায় সেখানে বলছে দেওয়ানি আদালত সকল প্রকার দেওয়ানি মামলার বিচার করতে পারে, কিন্তু দেওয়ানি কার্যবিধির বল দিবেন 10 এবং 11 ধারায় দেওয়ানি আদালত নিম্নলিখিত 2টি দেওয়ানি মোকদ্দমা বিচার করতে পারবে না। কি কি দেখেন, বিচারাধীন মোকদ্দমা বা মোকদ্দমা কি স্থগিতকরণ। বিচারাধীন বলছে, দেখছেন বিচারাধীন মানে হলো বিচার চলমান আছে, এটারে বলে কি রেস সাবজুডিস। ধারা কত, 10, দোবারা 10 বা বিচারিত বিষয়, এটা হলো রেস জুডিকাটা, ধারা কত, 11। তো দেওয়ানি কার্যবিধির 10 ধারায় রেস সাবজুডিস এবং 11 ধারায় রেস জুডিকাটা নিয়ে আলোচনা করা হয়েছে, পান নাই একেবারে প্রথমেই তো। আচ্ছা আমরা এখন চলে আসি ধারা 10, 892 পেজের প্রথমে দেখেন ধারা 10 ধারা দেখেন বিচারাধীন মোকদ্দমা বা মোকদ্দমা স্থগিতকরণ, রেস সাবজুডিস। দেওয়ানি কার্যবিধির 10 ধারায় মোকদ্দমা স্থগিতকরণ বা গোল্ডেন স্টে অফ সুট, স্টে অফ সুট বা রেস সাবজুডিস সম্পর্কে আলোচনা করা হয়েছে। যদি আপনাকে বলে যে স্টে অফ সুট, স্টে অফ সুট মানে দেওয়ানি কার্যবিধির 10 ধারায় রেস সাবজুডিস আছে কয়বার, একবার নয়। ওই 10 ধারার টাইটেল হলো কি স্টে অফ সুট। স্টে শব্দের অর্থ হলো স্থগিত। শর্ত সমূহতে চলে আসি, দেখেন 10 ধারার নীতি প্রয়োগ করতে হলে কি কি শর্ত পূরণ করতে হবে। অবশ্যই 2টা মোকদ্দমা থাকতে হবে, একটা হলো পূর্বে দায়েরকৃত মোকদ্দমা, অন্যটি হলো কি আছে তো, এই যে একটা হলো পূর্বে দায়েরকৃত মোকদ্দমা, অন্যটি হলো পরবর্তীতে দায়েরকৃত মোকদ্দমা। 2 নাম্বার দেখেন উভয় মোকদ্দমার বিচার্য বিষয় প্রত্যক্ষ মৌলিকভাবে কি একই, বিচার্য বিষয় একই হতে হবে। 3 নাম্বার উভয় মোকদ্দমা একই পক্ষগণের মধ্যে, আন্ডারলাইন করেন একই পক্ষগণের মধ্যে বা তাদের প্রতিনিধিদের মধ্যে হতে হবে। 4 নাম্বার পূর্ববর্তী মোকদ্দমাটি অবশ্যই গোল্ডেন বিচারাধীন। পূর্ববর্তী মামলা কি হতে হবে, বিচারাধীন মানে কি বিচার চলমান আছে। কোথায় আছে দেখেন, পরবর্তী মোকদ্দমাটি যে আদালতে দায়ের করা হয়েছে সেখানে, মানে একই আদালতে হতে পারে, অথবা বাংলাদেশের যে কোনো আদালত যার দাবিকৃত প্রতিকার মঞ্জুর করার এখতিয়ার আছে। ওই যে কথা বললাম গোপালগঞ্জে সরকারি জজের কাছে না করে করতেন নীলফামারী সরকারি জজের কাছে।
সরকার কর্তৃক প্রতিষ্ঠিত বা বাংলাদেশের বাইরের কোনো আদালতে যার এমন এখতিয়ার আছে। এখন আপনি বলতে পারেন যে একটু আগে বললেন যে বিদেশি আদালতের সিদ্ধান্ত প্রযোজ্য না, বাট এটাতে এই যে বাংলাদেশের বাইরের কোনো আদালত যার এমন এখতিয়ার আছে, বাংলাদেশের বাইরের আদালত, বাট এখতিয়ার ওই আদালতটা প্রতিষ্ঠা করছে কি? বাংলাদেশ। ধরেন আপনারা এটা তো জানেন যে বাংলাদেশের যে এসএসসি পরীক্ষা সৌদি আরব বসেও দেওয়া যায়, জানেন না? সৌদি আরবে যারা ওই জায়গায় পড়াশোনা করে ওদের জন্য আলাদা এই এসএসসি পরীক্ষা ওই সৌদি আরবেই অনুষ্ঠিত হয় এই সেম প্রশ্নে। বুঝতে পারছেন? একই ডেটে ওই জায়গায় অনুষ্ঠিত হয়। তার মানে কি ওই জায়গায় তাহলে ওটা কি সৌদি আরবের কলেজ হচ্ছে না? সে পরীক্ষা দিচ্ছে কোথায় বসে? বাংলাদেশি প্রশ্নে পরীক্ষা দিচ্ছে, সার্টিফিকেটও বাংলাদেশে, কিন্তু পরীক্ষা দিচ্ছে কোথায় বসে? বিষয়টা অনেকটা সেরকম। খাতা টিচাররা নিয়ে আসবে বা দেখবে এই টাইপের। দেখেন তাহলে ভাই আমরা এখানে যেটা বুঝতে পারলাম যে বাংলাদেশের বাইরে একটা আদালত, বাট সে আদালতটা প্রতিষ্ঠা করতে কে? বাংলাদেশি আইন অনুসারে। অথবা দেখেন সুপ্রিম কোর্টে 5 নম্বর দেখেন, পূর্ববর্তী মোকদ্দমাটি যে আদালতে দায়ের করা হয়েছে সে আদালতের দাবিকৃত প্রতিকার দেওয়ার এখতিয়ার থাকতে হবে। আপনি একটা মামলা করলেন দেওয়ানি আদালতে, আর একটা মামলা করলেন প্রশাসনিক ট্রাইব্যুনালে, দুটো এক আদালত না। প্রশাসনিক ট্রাইব্যুনাল হলো সরকারি কর্মচারীদের বেতন ভাতা রিলেটেড বা তাদের বরখাস্ত বহিষ্কার এই রিলেটেড মামলা হয়, সরকারি কর্মচারীরা করবে কোথায়? প্রশাসনিক ট্রাইব্যুনাল। সো প্রশাসনিক ট্রাইব্যুনাল সমান সমান দেওয়ানি আদালত কিন্তু না। মোকদ্দমার উভয় পক্ষগণ একই সত্ত্বের অধীন মোকদ্দমা দায়ের করছে। মূল কথা হলো পক্ষগণ এক, বিচার বিষয় এক, পূর্বের মামলাটা বিচারাধীন, পরের মামলাটা কি? স্থগিত। এই হচ্ছে কথা। ফৌজদারি দেওয়ানি হলেও হবে না, জি। একই বিষয় নিয়ে ফৌজদারি মামলা চল, একই বিষয় নিয়ে আগে আগে আপনি দেওয়ানি মামলা করলেন, পরে আপনি করলেন কি? ফৌজদারি মামলা। এখন ফৌজদারি মামলা যদি আবার কেউ, আপনারা এরকম এরকম উকিল কেউ হইেন না, ফৌজদারি মামলা স্থগিত দেন কেন? যে ওনার দেওয়ানি আদালতে মামলা চলমান আছে, এই 10 ধারায় লেখা আছে, দেখেন। বুঝতে পারছেন? হ্যাঁ, আমরা এই সমস্ত কাগজপত্র রাখতে স্যার আমাদের তো একটু সময় দিতে বলছে আজকে না স্যার, আমরা এই আসামি পক্ষে আমাদের অনেকগুলো কাগজপত্র আছে স্যার, এই এগুলো দাখিল করব। পরে স্যার আমি স্যার অন্তত 2-3 সিরিয়াল বিচার বলতেছে কি আসামি পক্ষ থেকে যে দেওয়া যায়, পরে বিচার স্যার বলতেছে কি এটা দেওয়া যায়, আপনি কি বলেন? কোন দলিলপত্র দাখিল করার আসামি পক্ষের বিবেচনায় নেওয়া হবে না। আপনাদের 195 ফৌজদারি কার্যবিধির 195 ধারার একেবারে উড়া ধরে ব্যাখ্যা দেয়া সিনিয়র আছে, সে বলতেছে যে ওনার একই বিষয় নিয়ে ফৌজদারি মামলা দেওয়ানি মামলা চলমান আছে। ফৌজদারি কার্যবিধির 195 ধারায়, 195 তাও বলে দিছে, সি ধারায় বলা আছে যে একই বিষয় নিয়ে দেওয়ানি মামলা চললে ফৌজদারি মামলা চলতে পারবে না। এত কনফিডেন্স দেখেন, মক্কেল মানে সেটা না। দেখেন মক্কেল মানুকের না মানুক, আপনি ব্যাখ্যা দিবেন নাকি? যাই হোক দেখেন, আচ্ছা থামেন। 10 দেখেন ভাই একটু পড়ি। 10 ধারায় আদালত পরবর্তী মোকদ্দমাটি খারিজ করতে পারে না, বরং পরবর্তী মোকদ্দমা জেনে রাখা আদালতে যান, পরবর্তী মোকদ্দমাটির বিচার স্থগিতের আদেশ বা অর্ডার অফ স্টপ সুট দিতে পারে। 10 ধারার বিধান মান্য করে আন্ডারলাইন করে আদালতের জন্য কি? বাধ্যতামূলক। অর্থাৎ উপরে উল্লেখিত শর্ত পূরণ হলে আদালত পরবর্তী মোকদ্দমার বিচার স্থগিত করতে বাধ্য। আন্ডারলাইন করবেন, বিদেশি আদালতে বিচারাধীন কোন মোকদ্দমার ক্ষেত্রে রেস সাবজুডিস নীতি প্রযোজ্য না। অর্থাৎ কোন মামলা বিদেশি আদালতে বিচারাধীন থাকলেও উক্ত মামলার বিচার বাংলাদেশি আদালতে করা যাবে। কাহিনী বুঝছেন? উদাহরণে চলে আসি আমরা। তো ক্ষয়ের বিরুদ্ধে চুক্তিভঙ্গের দায়ে ক্ষতিপূরণের মোকদ্দমা দায়ের করেছে। কি মামলা করতে? ক্ষতিপূরণের। মোকদ্দমাটি আদালতে বিচারাধীন থাকা অবস্থায় ক্ষয়ের বিরুদ্ধে একই চুক্তিভঙ্গের দায়ে অন্য একটি আদালতে মোকদ্দমা দায়ের করে। একই বিষয় নিয়ে আরেকটা মামলা করছে অন্য আদালতে। দেওয়ানি ফৌজদারি বলছে একই আদালত। আদালত পরবর্তী মোকদ্দমার বিচার স্থগিতের আদেশ দিতে
পাত্র। প্রথম মামলাটা করতে ধরেন গোপালগঞ্জ সহকারী জজ আদালতে, দ্বিতীয় মামলাটা করতে কোটালীপাড়া সহকারী জজ আদালতে। তখন দ্বিতীয় মামলাটার বিচার কি হবে? স্থগিত হবে। এটাই হলো কি রেস সাবজুডিস। আমরা রেস জুডিকাটায় চলে এসি। দেখেন একই জিনিস, দোবারা দোষ বা বিচারিত, এটা বললেন বিচারিত বিষয়। যদি কখনো পরীক্ষায় আসে যে বিচারিত বিষয় সম্পর্কে আলোচনা করছে কেউ কোন দ্বারায়, আমরা তো আবার বাংলা জানি না, রেস জুডিকাটা বললে ভালো চিনবানি, কিন্তু বিচারিত বললে কনফিউজ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। দেখেন রেস জুডিকাটা নীতির মূল কথা হলো এখতিয়ার সম্পন্ন আদালত কর্তৃক চূড়ান্তভাবে নিষ্পত্তিকৃত, আন্ডারলাইন করেন, চূড়ান্তভাবে নিষ্পত্তিকৃত কোনো বিচারিত বিষয়কে পরবর্তীতে পুনরায় বিচার করা যাবে না। এই নীতির মূল কথা হলো একবার নিষ্পত্তিকৃত কোনো মকদ্দমা পুনরায় বিচার করা যায় না। আচ্ছা, এখন আপনার কাছে কি মনে হয় যে এই রেস জুডিকাটা আর সাব জুডিসের বিধান বানাইলো কেন? উকিলকে ভালো হতো না? আচ্ছা দেখেন, এটা বানাইছে একই কারণে, যদি একই বিষয় নিয়ে মামলা আজীবন চলে, এটা একটা কারণ। একটা কারণ হলো ধরেন রেস সাবজুডিস যদি থাকতো বা রেস জুডিকাটাই ধরেন, প্রথম মামলায় দেখা হলো বাদীর পক্ষে ডিগ্রি দিয়েছে, দ্বিতীয় মামলায় জিতছে কে? বিবাদী। তাহলে আদালতের দুই সিদ্ধান্ত কি সাংঘর্ষিক হয়ে যেত। এই কারণে রেস সাবজুডিস বা রেস জুডিকাটার বিধান করা হয়েছে। এখন আর একটা কথা একটু বলি, আপনাদের অনেকের মনে প্রশ্ন আসে, যদি আমরা শেষ করি নাই করবো। দেখেন যে রেস সাবজুডিসে তো পরবর্তী মামলাটা স্থগিত হয় নাকি? তাহলে ওটার পরিণতি, শেষ পরিণতি কি হবে? শেষ পরিণতি যখন প্রথম মামলাটা নিষ্পত্তি হয়ে যাবে, তখন ওটা রেস জুডিকাটা দ্বারা কি হয়ে যাবে? খারিজ হয়ে যাবে। বুঝলেন কিনা? সে তো প্রথম মামলার বিচার চললো, দ্বিতীয় মামলার বিচার স্থগিত আছে। যখন প্রথম মামলার বিচার শেষ হয়ে যাবে, তখন তো এক পক্ষ দিচ্ছে এক পক্ষ আছে, সে দ্বিতীয় মামলায় যে দরখাস্ত দেবে, এই মামলা আমাদের মধ্যে বিচার হয়ে গেছে, দ্বিতীয় মামলাটা কি করা হোক, তখন হয়ে যাবে রেস জুডিকাটা। আচ্ছা, ধন্যবাদ। শর্ত সমূহতে আসি। দেখেন শর্ত সমূহ, দেওয়ানি কার্যবিধির 11 ধারায় দোবারা দোষ নীতিটি প্রয়োগ করতে হলে নিম্নলিখিত শর্ত পূরণ করতে হবে। অবশ্যই দুইটি মকদ্দমা থাকতে হবে। একটা হলো চূড়ান্তভাবে নিষ্পত্তিকৃত মকদ্দমা, অন্যটি হলো পরবর্তীতে দায়েরকৃত মকদ্দমা। পরবর্তীতে দায়েরকৃত মকদ্দমার বিচার্য বিষয় প্রত্যক্ষ মৌলিকভাবে চূড়ান্তভাবে নিষ্পত্তিকৃত মকদ্দমার বিচার্য বিষয় ছিল। আন্ডারলাইন করেন, উভয় মকদ্দমার বিচার্য বিষয় কি? একই। পরবর্তী মকদ্দমাটি যারা দায়ের করেছে, পূর্ববর্তী চূড়ান্তভাবে নিষ্পত্তিকৃত মকদ্দমাটি সেই একই পক্ষগণের মধ্যে ছিল বা সেই পক্ষগণের মধ্যে ছিল যাদের মাধ্যমে তারা বা তাদের একজন প্রতিকার দাবি করে। 4 নাম্বার দেখেন, উক্ত পক্ষগণ পূর্ববর্তী মকদ্দমার একই সত্য, এটা বলতেন একই সত্য মানে বিচার্য বিষয় এক। 5 নাম্বার দেখেন, যে আদালত পূর্ববর্তী মকদ্দমাটি নিষ্পত্তি করেছে সেই আদালত পরবর্তী মকদ্দমাটি বিচার করার এখতিয়ার সম্পন্ন হতে হবে। এখন আপনি যদি বলেন যে ওনার আমাদের মধ্যে দেওয়ানি মামলা নিষ্পত্তি হয়ে গেছে, ফৌজদারি মামলা আর চলবে না, হবে না। কিন্তু দেওয়ানি আর ফৌজদারি কি সম এখতিয়ার সম্পন্ন আদালত ভাই? না, দেওয়ানি মামলায় আসামি দেয় প্রতিকার, সরি মানে যে মামলা করছে তারা দেয় প্রতিকার, আর ফৌজদারি মামলায় আসামি দেয় কি? শাস্তি। পরবর্তী মকদ্দমায় যে বিচার্য বিষয়টি প্রত্যক্ষ ও মৌলিকভাবে একই, সেই বিচার্য বিষয়টি পূর্ববর্তী মকদ্দমায় আদালত শুনেছে বা চূড়ান্তভাবে নিষ্পত্তি করেছে। একটু স্টার দিয়ে লেখেন, একটা স্টার দিয়ে লেখেন যে বিদেশি আদালতের সিদ্ধান্ত 11 ধারার ক্ষেত্রে প্রযোজ্য। বিদেশি আদালতের সিদ্ধান্ত 11 ধারার ক্ষেত্রে প্রযোজ্য। একই পক্ষগণ একই বিচার্য বিষয় নিয়ে বিদেশে কোনো নিষ্পত্তি হয়ে গেছে না, বিদেশি আদালতের সিদ্ধান্ত 11 ধারার ক্ষেত্রে প্রযোজ্য। বিদেশি আদালত খুব আসার সময় চলে আসছে। শীতকালে গতবার আমরা পরীক্ষা দেওয়ার সময় একটা নির্দিষ্ট সময় আছে, সময় পরেও আসে। আচ্ছা ভাই দেখেন, এখানে আমরা একটা ব্যাখ্যা দেখি। ক্ষয়ের বিরুদ্ধে চুক্তি ভঙ্গের দায়ে ক্ষতিপূরণের মামলা দায়ের করেছে। থামেন, ক্ষয়ের বিরুদ্ধে মামলা করেছে কি মামলা? ক্ষতিপূরণের মামলা। আদালত মকদ্দমাটি ক্ষয়ের পক্ষে রায় দিয়েছে, ক্ষয়ের পক্ষে রায় দিয়েছে।
যদি ক পরবর্তীতে ক্ষয়ের বিরুদ্ধে পুনরায় একই চুক্তিভঙ্গের মকদ্দমা দায়ের করে, তাহলে আদালত পরবর্তীতে দায়েরকৃত মকদ্দমাটা কি করে দিবে? একবার নিষ্পত্তি কি হয়ে গেছে, তাহলে পরে মামলাটা কি করে দিবে? কারণ পূর্ববর্তী এবং পরবর্তী মকদ্দমার বিচার্য বিষয় এবং পক্ষসমূহ কি বলেন? একই। আমরা 2 নম্বর প্রশ্নে 2 নম্বর উদাহরণ একটা আছে, একটু দেখি, দেখেন। বিক্রয় দলিলের ভিত্তিতে সম্পত্তির দখল প্রাপ্তির জন্য এ বি এর বিরুদ্ধে মকদ্দমা দায়ের করে। উক্ত বিক্রয় দলিল নকল মর্মে বি দাবি করে। মানে নাই সে বলতেছে নকল নাই, একটু শোনেন, সব জিনিস থাকার দরকার নাই, সব পেলে নষ্ট জীবন, শোনেন নাই, কিছু কিছু কথা শোনেন। আদালত বি এর দাবি গ্রহণ করে মকদ্দমাটি খারিজ করে। মানে ধরেন বেনজির মামলা করছে কিছু দলিলের উপর ভিত্তি করে জমির দখল পাওয়ার জন্য। এখন বিধিকা এসে বলতেছে যে মা কালীর দিব্যি বলতেছি এই দলিল হচ্ছে সব জাল, নকল, ঠিক আছে। এখন বিধিকার কথা শুনে আদালত বেনজিরের মামলা কি করে দিছে? খারিজ করে দিছে। মানে প্রমাণিত হলো যেহেতু উনি দিব্যি দিছে, মা কালীর দিব্যি, এটা জাল মর্মে প্রমাণিত হয়েছে, তাহলে বেনজির প্রথম মামলায় কি আসছে? আচ্ছা শুনেন এবার। উক্ত একই দলিলের ভিত্তিতে অন্যান্য কিছু সম্পত্তির জন্য পরবর্তীতে অন্য একটি মকদ্দমা দায়ের করে। সেই একই দলিলের উপর ভিত্তি করে পরবর্তী মকদ্দমাটি রেস জুডিকাটা নীতি দ্বারা কি হবে বলেন? বাড়িতে হবে, যদিও অন্য সম্পত্তি, বাট দলিলটা তো একই। বর্তমান মকদ্দমা বিরোধী ও বিক্রয় দলিলটি নকলের বিষয়ে যেহেতু সরাসরি ভাবে পূর্ববর্তী মকদ্দমার ইস্যু ছিল এবং বিরোধী ও বিক্রয় দলিলটি যেহেতু নকল মর্মে পূর্বের মকদ্দমায় নিষ্পত্তি হয়েছে, সেহেতু উক্ত নকল দলিলের ভিত্তিতে অন্যান্য সম্পত্তি নিয়ে পরবর্তীতে দায়েরকৃত মকদ্দমাটি কি চলতে পারে না। কাহিনী বুঝতেন? বইতে থাকার দরকার নাই, আপনি শুনেন। আচ্ছা এবার আরেকটা পড়ি, যে যৌথ পারিবারিক সম্পত্তি বন্টনের ভিত্তিতে সম্পত্তি দখলের অধিকারী মর্মে দাবি করে আরিফ বিথিকার বিরুদ্ধে মকদ্দমা দায়ের করে। পারিবারিক সম্পত্তি বন্টন, ধরেন আরিফ বিশ্বাস, বিথিকা বিশ্বাস, 2 ভাই বোন। এখন বন্টনের মামলা করছে আরিফ কার বিরুদ্ধে? বিথিকার বিরুদ্ধে। বিথিকা দাবি করে যে উক্ত সম্পত্তি বন্টন হয়নি। আচ্ছা তার আগে একটু এটা উপরেটা সরাসরি বন্টনের মামলা ছিল না, বলছে যে বন্টনের ভিত্তিতে সম্পত্তিতে দখলের অধিকারী, দখল চাইছে যে ওনার বিধিকার আমি ভাই বোন, আমাদের মধ্যে বন্টন হয়ে গেছে, এখন আমি আমার সম্পত্তির দখল চাই। তাহলে আগের মামলার বিচার্য বিষয় কি ছিল বলেন? দখল। আগের মামলার বিচার্য বিষয় কি ছিল? দখল। বিধিকা দাবি করে যে উক্ত সম্পত্তি বন্টিত হয়নি, যা আদালত মঞ্জুর করে মকদ্দমাটি খারিজ করে। বিধিকা এসে বলতেছে যে মাইরি, যে দখল তো পরের বিষয়, আমাদের মধ্যে তো বন্টনই হয় নাই। বুঝেন কিনা? আরিফ সাহেব দাবি করতেছে কিসের মাধ্যমে? বন্টনের মাধ্যমে দখল। কিন্তু বিধিকা এসে বলতেছে যে আমাদের মধ্যে দখল তো পরের বিষয়, আমাদের মধ্যে কি বন্টনই তো হয় নাই। তখন আদালত মামলাটা কি করে দিছে? যে আদালত বললো যে আগে বন্টনই তো হয় নাই, আপনি দখল কিভাবে? আদালত আরিফ সাহেবের মামলা খারিজ করে দিছে। উক্ত যৌথ পারিবারিক সম্পত্তি বন্টন করতে আরিফ বিথিকার বিরুদ্ধে অন্য একটি মোকদ্দমা দায়ের করে। তারপরে আরিফ সাহেব যে মামলা করছে বন্টনের মামলা। কি মামলা করতে? বলেন তো এই বন্টনের মামলা রেস জুডিকাটা তারা বাড়িতে হবে কিনা? আগের মামলা ছিল বন্টনের ভিত্তিতে দখল, ওই মামলাটা খারিজ হয়ে গেছে, দখলের মামলা। আর এবার আরিফ সাহেব করছে যে ঠিক আছে তাকে বন্টন করি, বন্টনের মামলা, এটা খারিজ হবে কিনা? বিচার্য বিষয় কি এক ভাই? আগেরটা ছিল দখল, এটা কি বন্টন। তাহলে পক্ষ এক হইলেও বিচার্য বিষয় কি দুইজন? দুটো বলছেন। তাহলে পরের মামলার বিচার্য বিষয় কিন্তু আলাদা, এটা হলো বন্টন, এটা কিন্তু খারিজ হবে না। যেহেতু পারিবারিক সম্পত্তি বাটোয়ারা করা পূর্ববর্তী মকদ্দমার বিচার্য বিষয় ছিল না, সেহেতু বাটোয়ারা করতে দায়েরকৃত নতুন মকদ্দমাটা কি হবে না? খারিজ হবে না। অন্যদিকে প্রথম মকদ্দমায় এটা স্বীকৃত যে বিরোধী ও জমি বাটোয়ারা হয়নি, সেহেতু বাটোয়ারার জন্য দ্বিতীয় মকদ্দমাটা খারিজ হবে না। আমরা একটু জেনে রাখা ভালোতে যদি আসি, যে রেস জুডিকাটা নীতির কারণে আদালত কোনো মকদ্দমা খারিজ করে দিতে পারে। 11 ধারায় গোল দিবেন, মোট 6টা ব্যাখ্যা আছে। কয়টা? 6টা। 11 ধারার নিয়ম অনুসরণ করা আদালতের জন্য আন্ডারলাইন করেন বাধ্যতামূলক। উভয় ক্ষেত্রে বাধ্যতামূলক, ওয়েদার ইট ইজ রেস সাবজুডিস অর রেস জুডিকাটা আদালত বাধ্য মানতে। বুঝতে পারছেন? আচ্ছা এখন আরেকটু পরে আমাদের পরীক্ষায় চলে যাবো, আরেকটু ক্লাস হবে, লিংক দিচ্ছি, সবাই জয়েন করে।
আচ্ছা, এখানে 10 এবং 11 ধারার পার্থক্য আমি পড়তেছি না, একটু বলে যাই যে 10 ধারারে বলে রেস সাবজুডিস, 11 ধারারে বলে রেস জুডিকাটা। 10 ধারায় দুইটা মামলাই চলমান থাকে, পূর্বেরটা চলমান থাকে, পরেরটা করে স্থগিত। আর 11 ধারায় প্রথমটা কি হয়ে যায়, নিষ্পত্তি হয়ে যায়, পরেরটা হয়ে যায় খারিজ। বিদেশি আদালতের ক্ষেত্রে 10 ধারা প্রযোজ্য না, বিদেশি আদালতের সিদ্ধান্তের ক্ষেত্রে কি 11 ধারা প্রযোজ্য। 11 ধারায় ব্যাখ্যা আছে 6টা, 10 ধারায় ব্যাখ্যা আছে একটা। ঠিক আছে, দেখেন আমরা বিগত বছরের প্রশ্ন আপনাদের পুরাতন বইতে নাই, আমি একটা কাগজ গতবার দিছিলাম আপনাদের দেওয়া হয়নি, সেটা এখানে বলছে দ্য কোড অফ সিভিল প্রসিডিওর 1908 এর ধারা ড্যাশ দ্বারা একই বিচার্য বিষয় নিয়ে একই পক্ষগণের মধ্যে একাধিক বিচার কার্য নিষিদ্ধ করে। যদি বলে বিচার কার্য নিষিদ্ধ করে, এখানে উত্তর উনি দিছে, আইন পাঠে দিছে 10 ধারা, বাট এটা অ্যাকচুয়ালি উত্তর হবে 11 ধারা। বিচার কার্য নিষিদ্ধ করে, নিষিদ্ধ করে তো 11, আর 10-এ কিন্তু নিষিদ্ধ করে না। তো উত্তর হবে কত ধারা বলেন, 11 ধারা। পান না? এক নাম্বার প্রশ্ন। 2 নাম্বার দেখেন, হ্যাঁ, প্রিন্সিপাল অফ রেস জুডিকাটা একটি ড্যাশ বিষয়। রেস জুডিকাটা এটা আইন এবং ঘটনা মানে সম্মিলিত বিষয়, এটা আইনগত এবং কি বলেন ঘটনাগত। আইনগত এবং ঘটনাগত কেন? কারণ ওই জায়গা তো একই ঘটনা নিয়ে দুইবার মামলা করা যাবে না, এটা এই কারণে হলো, প্রথম হলো ঘটনাগত, আর একবার যদি কোনো মামলা নিষ্পত্তি হয়ে যায় পরবর্তীতে দ্বিতীয়বার মামলা করলে আদালত সেটা খারিজ করতে বাধ্য। এই কারণে এটা হলো আইনগত। এবং তাহলে বলা যায় আইন এবং ঘটনার কি প্রশ্ন বলেন, সম্মিলিত বা মিশ্র। 2021 সালে একটা প্রশ্ন এসেছে, দ্য কোড অফ সিভিল প্রসিডিওর 1908 এর 11 কত নাম্বার ব্যাখ্যায় কনস্ট্রাকটিভ রেস জুডিকাটা সম্পর্কে আলোচনা করতে? কত নাম্বার? 4 নাম্বার। কনস্ট্রাকটিভ রেস একটু বোঝা দরকার আপনাদের। কনস্ট্রাকটিভ রেস জুডিকাটারে বলে পরোক্ষ দোবারা দোষ। আমরা জানি রেস জুডিকাটা অ্যাপ্লাই করতে হলে পক্ষগণ এক হইতে হবে। প্রথম মামলার পক্ষরা দ্বিতীয় মামলার পক্ষরা কি একই, আর বিচার্য বিষয়ও কি একই। কিন্তু কিছু কিছু মামলার বিচার্য বিষয় এক না হলেও ঘুরাইয়া একই। কারণ এক মামলার বিচার্য বিষয় ছিল আমাদের হৃদয় সাহেব মামলা করছে আরিফ সাহেবের বিরুদ্ধে, মালিকানার উপর ভিত্তি করে দখল চাইতেছে। মানে উনি বেদখল হয়েছে কার কর্তৃক, আরিফ সাহেব কর্তৃক। এখন উনি মামলা করছে যে মালিকানার উপর ভিত্তি করে কি চাই, দখল চাই। আদালত ওনার মামলা খারিজ করে দিছে, যে বললো না তুমি মালিক না, তোমার দখল দেওয়া যাবে না। এরপরে হৃদয় সাহেব বলতেছে মামলা করছে ফরক্লোজারের মামলা। ফরক্লোজার মানে বন্ধকি সম্পত্তির দখল চাই, যে ধরনের আরিফ সাহেব আমার কাছে আমার এই সম্পত্তিটা দখলে রাখছিল, এই মর্মে আমি আমি ওই বন্ধকি সম্পত্তির দখল চাচ্ছি। তখন আদালত বলবে যে হৃদয় সাহেব আপনি তো প্রথম মামলায় বলছেন মালিকানার উপর ভিত্তি করে দখল চাইছেন, তাহলে আপনি তো ওই মামলাই বলতে পারেন যে আমি মালিকানার উপর ভিত্তি করেও চাই, দখলের উপর ভিত্তি করেও চাই। মানে এই কথাটা আপনি প্রথম মামলাই বলতে পারতেন, যেহেতু প্রথম মামলা বলার সুযোগ থাকা সত্ত্বেও আপনি বলেন নাই, তাহলে এখন আর আপনার বলার অধিকার নাই। এটা হলো কনস্ট্রাকটিভ রেস জুডিকাটা। যদিও দুইটা মামলার হুবহু বিষয়বস্তু এক ছিল না, তার প্রথম মামলায় ছিল হলো কি মালিকানার উপর ভিত্তি করে দখল, পরের মামলায় কি বন্ধক গ্রহীতা হিসেবে দখল, বাট ঘুরায় পেঁচায় কিন্তু একই। সরাসরি মানে হুবহু আক্ষরিক করতে এক না, কিন্তু মূল জিনিসটা কিন্তু একই। ওই যে বেশি পড়া এখন আমরা বেশি পড়ি, পোকাও এখন দেখেন ব্যাখ্যা দেখেন 11 ধারা দাঁড়ান, পোকার ওই যে চালাইতে হবে, ওই যে ভ্যাপরাইজার চালাইলে এটা বন্ধ হয়ে যাবে, আনার ব্যবস্থা করবেন। দেখেন দেখেন 11 ধারার 4 নং ব্যাখ্যা অনুসারে পূর্ববর্তী মামলায় আন্ডারলাইন করেন যে বিষয়ে আত্মপক্ষ সমর্থন বা বিপক্ষের যুক্তি খণ্ডনের জন্য ব্যবহৃত হতে পারত বা হওয়া উচিত ছিল, তা উক্ত মামলার প্রত্যক্ষ বা মূল বিবেচ্য বিষয় ছিল বলে ধরে নিতে হবে। অর্থাৎ পূর্ববর্তী মামলার যে বিষয়টি আত্মপক্ষ সমর্থন বা বিপক্ষের যুক্তি খণ্ডনের জন্য ব্যবহৃত হতে পারত বা উচিত ছিল, কোনো পক্ষই যদি তা ব্যবহার না করে তবে পরবর্তী মকদ্দমার উক্ত বিষয়ের উদ্ভব হলে পরবর্তী মকদ্দমাটি পরোক্ষদোষে দুষ্ট হবে। পুরাতন বই যারা খুঁজে পাচ্ছেন না, এটা আপনাদের বইটা আছে, আমি বের করে দিচ্ছি, লাস্টের দিকে আছে। তাহলে যদি আপনি বলে এই পরোক্ষ দোবারা দোষ, এই সুবিধাটা বাদীর ক্ষেত্রেও প্রযোজ্য, বিবাদীর ক্ষেত্রেও প্রযোজ্য। আচ্ছা, একবার পরীক্ষায় প্রশ্ন আসছে, দেখেন দ্য কোড অফ সিভিল প্রসিডিওর 1908 এর 11 ধারায় রেস জুডিকাটা কয়বার ব্যবহৃত হয়েছে? একবার। কিন্তু রেস সাবজুডিস একবারও ব্যবহৃত হয় নাই। বুঝতে পারছেন?
এখানে একটা 12 ধারাটা একটু লিখতে হবে, নতুন বইলে লেখা লাগবে না। ধারা 12 দিয়ে লিখবেন যে নতুন মোকদ্দমা দায়ের করতে বাধা, বার টু ফার্দার সুট। লেখা আছে বোধহয়, পুরাতন যারা আছেন লেখা আছে না ভাই? ধরে মামলা নতুন মোকদ্দমা দায়ের করতে বাধা, এটা বলে বার টু ফার্দার সুট। বার টু ফার্দার সুট টা রেস জুডিকাটা না, বাট রেস জুডিকাটার মতো। কেমনে? আমরা সামনে পড়বো, অনেক জায়গায় আছে যে ধরেন ৯ আদেশের ৮ বিধিতে যদি মামলা শুনানির দিন বাদী না আসে, তাহলে আদালত মামলাটা খারিজ করে দেয়, আদালত মামলাটা খারিজ করে দেয়। কিন্তু ৯ আদেশের ৯ বিধিতে আছে এই ক্ষেত্রে বাদী প্রতিকার হিসেবে নতুন মামলা দায়ের করতে পারবে না। এটা হলো বার টু ফার্দার সুট, কারণ ওই বিধিতে নিষেধ করা আছে, সো এই ক্ষেত্রে পরবর্তী মামলা দায়ের করা যাবে না। আবার বলি, আমরা সামনে পড়বো ২ আদেশের ২-৩ বিধিতে আছে যে মাসুদ ঘর ভাড়া দিছে, এখন মাসুদের ভাড়াটিয়া হচ্ছে ধরেন ওই বরকত সাহেব, তো ৩ বছরের ভাড়া বাকি ২০২১, ২২, ২৩। এখন মাসুদ যদি ভাড়া আদায়ের মামলা করতে হয় একসাথেই ৩ বছরের ভাড়া চাইতে হবে, উনি ২ বছরের চাইতে আর ১ বছরের ভাড়া চাই নাই, তাহলে পরবর্তীতে ওই বাকি ১ বছরের জন্য সে আলাদা করে ভাড়ার মামলা দায়ের করতে পারবে না। বুঝতে পারছেন? তো কনস্ট্রাকটিভ রেজুলেশনের মতো, বাট এটা আমাদের স্পেসিফিক্যালি ২-২-৩ বিধিতে বলে দেয়া আছে। যদি ২-২-৩ বিধিতে না থাকতো তাহলে কনস্ট্রাকটিভ রেজুডিকেটা, তাহলে যদি আমাদের দেওয়ানি কার্যবিধির বিভিন্ন জায়গায় বলা আছে যে একবার এই ধরনের মামলা খারিজ হলে আর মামলা দায়ের করা যাবে না, বা একবার এই ধরনের মামলা নিষ্পত্তি হলে আর মামলা দায়ের করা যাবে না, এটারে বলে বার টু ফার্দার সুট। এবং এটা রেস জুডিকাটার মতো, বাট এটা কি রেস জুডিকাটা না, বাট স্বভাব চরিত্র একই, এক বংশের। দেখেন, তো এটা আর আমি বিস্তারিত ওই জায়গা পড়লাম না, আমরা সেলফ প্র্যাকটিসে চলে আসি। দেখেন সেলফ প্র্যাকটিসে ২ নাম্বারটা দেখেন, চূড়ান্ত ভাবে নিষ্পত্তিকৃত কোন মকদ্দমা পুনরায় বিচারাধীন করার ক্ষেত্রে বাধা কত দাঁড়ায়? নিষ্পত্তিকৃত কত দাঁড়ায়? ১১ দাঁড়ায়। এখানে একটু ১৩ ধারাটা লেখেন, আপনাদের বইতে নাই, ১৩ ধারাটা লেখেন, এটা লিখে আমরা শেষ করে দিব আজকে। ১৩ ধারাটা লেখেন, ধারা ১৩, যে বিদেশি আদালতের রায় যখন চূড়ান্ত নয়। লেখেন, বিদেশি আদালতের রায় যখন চূড়ান্ত নয়, কেউ আর কাটেন না, আপনাদের যা লেখা আছে সেটাই থাক। বিদেশি আদালতের রায় যখন চূড়ান্ত নয়, সবাই একটু লিখে নেন, বিদেশি আদালতের রায় যখন চূড়ান্ত নয়। ইংলিশটা লিখতে হবে, when foreign judgment not conclusive, when foreign judgment not conclusive। একটু when foreign judgment FOREIGN foreign judgment JUDGMENT not conclusive CONCLUSIV। তো এখানে একটু স্টার দিয়ে কয়েকটা পয়েন্ট লিখতে হবে ছোট ছোট। not conclusive, when foreign judgment not conclusive। পয়েন্ট লেখার জায়গা নাই মনে হয় নাকি? স্টিকি নোট আছে নাকি? দেখেন, এখতিয়ার সম্পন্ন আদালত কর্তৃক প্রদত্ত না হলে, একটু স্টার্টে লেখেন, এখতিয়ার সম্পন্ন আদালত কর্তৃক প্রদত্ত না হলে, এখতিয়ার সম্পন্ন আদালত কর্তৃক প্রদত্ত না হলে, একটু লেখেন, এখতিয়ার সম্পন্ন আদালত কর্তৃক প্রদত্ত না হলে। আপনাকে যা লেখা আছে লেখা আছে, যা লেখা আছে আছে, আর কিছু করা লাগবে না। দুই নাম্বার স্টার দিয়ে লেখেন, আন্তর্জাতিক আইনের ভুল ব্যাখ্যা থাকলে, আন্তর্জাতিক আইনের ভুল ব্যাখ্যা থাকলে, আন্তর্জাতিক আইনের ভুল ব্যাখ্যা থাকলে আন্তর্জাতিক আইনের ভুল ব্যাখ্যা থাকলে তারপরেরটা একটু লিখবেন, প্রতারণা বা বাংলাদেশি আইন বিরোধী রায় ইত্যাদি, প্রতারণা বা বাংলাদেশি আইন বিরোধী রায় ইত্যাদি।
প্রতারণা বা বাংলাদেশি আইন বিরোধী রায় ইত্যাদি। দেখছেন, প্রতারণা বা বাংলাদেশে আইন বিরোধী রায় ইত্যাদি। একটু ব্যাখ্যা দিই। মানে আপনি বা বিদেশি আদালতের রায় দেখালেই বাংলাদেশি আদালত কিন্তু বিশ্বাস করবে না। বাংলাদেশি আদালত যদি দেখে যে এটা এখতিয়ার, বিদেশি এখতিয়ার সম্পন্ন আদালত দেয় নাই, তাহলে ওই ওই রায় কিন্তু বাংলাদেশি আদালত একসেপ্ট করবে না। বাংলাদেশি আদালত আইন যদি দেখে যে রায়টা দিছে এটা হলো আন্তর্জাতিক আইনের ভুল ব্যাখ্যা, আন্তর্জাতিক আইনের কি আছে ভুল ব্যাখ্যা, তাহলে ওই রায় রায় কিন্তু একসেপ্ট করবে না। যদি ওই রায়টা আনা হয় প্রতারণা বা ওই রায়ে যে কথা আছে সেটা হলো বাংলাদেশি আইন বিরোধী, তাহলে কিন্তু ওই রায়টা বাংলাদেশি আদালত একসেপ্ট করবে না। এটাই বলা হয়েছে কত ধারায়? 13 ধারায়। আর এক পেজে যায় একটু 14 ধারাটা একটু লেখেন। 14 ধারা, ধারা 14 লেখেন। বিদেশি রায় সম্পর্কে অনুমান, বিদেশি রায় সম্পর্কে অনুমান, ধারা 14 দিয়ে লেখেন বিদেশি রায় সম্পর্কে অনুমান। Presumptions as to foreign judgments, বিদেশি রায় সম্পর্কে অনুমান। Presumptions as to foreign judgments, presumptions as to foreign judgments। লেখেন বিপরীত কোনো প্রমাণ না পাওয়া গেলে, বিপরীত কোনো প্রমাণ না পাওয়া গেলে বিপরীত কোনো প্রমাণ না পাওয়া গেলে সকল বিদেশি রায়, সকল বিদেশি রায় যথাযথ বলে অনুমিত হবে। সকল বিদেশি রায় যথাযথ বলে অনুমিত হবে। বিপরীত কোনো প্রমাণ না পাওয়া গেলে সকল বিদেশি রায় যথাযথ বলে অনুমিত হবে। এটার অর্থ হলো আপনি একটা বিদেশি আদালতের রায় একটা মামলায় দেখাইলেন যে ওনার আমাদের মধ্যে একই পক্ষগণের মধ্যে মামলা নিষ্পত্তি হয়ে গেছে, তাই বাংলাদেশের মামলাটা কি হবে? বাড়িত হবে। তখন অপর পক্ষ আইসা কোনো আপত্তি জানাই নাই, তাহলে আদালত ধরে নিবে কি রায় ঠিকঠাকই আছে, তাহলে যথাযথ বলে অনুমান করবে। এই প্রিজাম্পশন অ্যাজ টু ফরেন জাজমেন্ট, প্রিজাম্পশন অ্যাজ টু ফরেন জাজমেন্ট কত ধারায়? 14 ধারা। আর বিদেশি আদালতের রায় কখন চূড়ান্ত নয় এটা বলতে কত ধারা? 13 ধারা। এই হচ্ছে আজকের পড়া আমাদের। আর কনক্লুসিভ কনস্ট্রাকটিভ রেস জুডিকাটা যেটা, এটা আমরা ওই বিস্তারিত ব্যাখ্যা করেছি। কনস্ট্রাকটিভ রেস জুডিকাটা 11 কততে আছে? 4-এ। যে যুক্তি বা যে কথা আপনি আগের মামলায় বলতে পারতেন, আগের মামলায় যদি না বলেন তাহলে পরবর্তী মামলায় বলতে পারবেন না। এটা হচ্ছে কনস্ট্রাকটিভ রেস জুডিকেটা। তো এই ছিল আজকের মতো পড়া আমাদের। কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, আর না হলে এখন আমরা সরাসরি দেওয়ানি কার্যবিধির প্রথম ক্লাস টেস্টে চলে আসবো। এবং আজকে যা পড়লাম এটার উপরে ক্লাস টেস্ট অনুষ্ঠিত হবে কবে বলেন? আগামী বুধবারে ইনশাল্লাহ। আর আমাদের শনিবারে কিন্তু পরীক্ষা আছে, জানেন তো? একদম দেবেন না, কত বছর দিয়েছিলেন জি, চলে যাবেন শনিবারে পেনাল কোডের ফুল মডেল টেস্ট 100 মার্কের। আচ্ছা, কোনো প্রশ্ন আছে অনলাইনে? না স্যার। কবে 20 মার্ক?